আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা একটি ভিডিও রিভিউ করব। আম চ্যানেল 24 এর একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে 'সুরক্ষায় প্রতিদিন'। সেখানে সম্প্রতি কথা বলতে এসেছিলেন আম ২ জন ডাক্তার। একজন প্রফেসর ফরিদউদ্দিন এবং অন্যজন ডাক্তার আ শাহজালাল শাহজামাল খান। তো উনারা আলোচনা করেছেন যে নিরাপদে ডায়াবেটিক রোগীর রোজা পালন কিভাবে করতে হবে সেই বিষয়ে তথ্য দিয়েছেন। তো উনাদের এই ভিডিওটি আমি একটু পর্যালোচনা করব। উনারা দুজনেই অ্যাম অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ ACEDB উনারা সংক্ষেপে বলেন এসএডবি। সেই এসএডবি এর সদস্য এবং একজন হচ্ছেন প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা, অন্যজন হচ্ছেন আ সহকারী অ্যাম একজন আরকি সহকারী প্রেসিডেন্ট বা এরকম কোনো পোস্টে আছে। তো মাফ করবেন। তো ওনাদের এই আলোচনাটিকে আমি বিশেষভাবে এম আপনাদের সামনে পর্যালোচনা করার চেষ্টা করছি। এই কারণে যে এই যে প্রতিষ্ঠানটি দেখালাম অ্যাসোসিয়েশন অফ আম ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট ছবিটা একটু ভিন্ন করে দেখাই তাহলে বোধহয় আপনাদের দেখতে সুবিধে হবে। অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্টস অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অফ বাংলাদেশ এই প্রতিষ্ঠানটি এবং এর সঙ্গে সম্পৃক্ত যে ডাক্তার যারা রয়েছেন তাদের অপতথ্য প্রচার এবং অপচিকিৎসার কারণেই বাংলাদেশে টাইপ 2 ডায়াবেটিস রোগটি আসলে আজকে ঘরে, ঘরে ছড়িয়ে গিয়েছে। আমি যেই প্রতিষ্ঠানগুলোকে টাইপ 2 ডায়াবেটিসের এইরকম ছড়িয়ে পড়ার জন্যে সবথেকে বেশি দায়ী করি তার মধ্যে ACEDB একটি, অন্য দুটি হচ্ছে বাংলাদেশ এন্ডোক্রিন সোসাইটি এবং সবথেকে বড় অপরাধী হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। তো আম যাই হোক চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। এটাকে কেটে দিই। এটা থাকলো এখানে। আ তো এই ভিডিওটিকে রিভিউ করব। যারা আমাকে চেনেন না তাদের জন্য চট করে আমার পরিচয়টা একবার দেখিয়ে রাখি। বিস্তারিত যাব না। টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন এবং আমি এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সাহায্য কামনা করছি। পাশে আমার কোয়ালিফিকেশন এর সার্টিফিকেট দেওয়া আছে। আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন। তো চলুন ফিরে গিয়ে আমরা ভিডিওটি শুরু করি, কথাবার্তাগুলো শুনি এবং আ যেই জায়গাগুলোতে আমি ওনাদের সঙ্গে একমত নই, সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরি। শুরু করছি। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটের হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা জানি যে আর কিছুদিন পরেই রোজা আসন্ন, আর রজব মাস শুরু হতে যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের যেরকম একটা প্রস্তুতি ডাক্তার অমিত হাসানকে দেখলে আ ওনার যে মুখের গড়ন দেখে আমি মোটামুটি নিশ্চিত যে উনি আসলে নিজেও টাইপ 2 ডায়াবেটিস রোগে ভুগছেন। যদিও উনি সেটা বোঝেন না বা সেটা উনি স্বীকার করেন না। এটা সম্ভব এটা নাও করতে পারেন। তো আম ডাক্তার হিসেবে উনারা যেটা পরীক্ষা করেন সেটা হচ্ছে রক্তে চিনি কখন বাড়লো। তো রক্তে চিনি বাড়ার আগ পর্যন্ত তারা ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসে কেউ আক্রান্ত এই কথা স্বীকার করেন না। অথচ এই রক্তে চিনি বাড়ার ঘটনাটি ঘটার আগে প্রায় ১০-১৫ বছর ধরে দেহের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস রোগটি প্রাথমিক পর্যায়ে কাজ করতে থাকে। এই অবস্থায় রোগীর দেহে ইনসুলিন হরমোন ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এরই শেষ পর্যায়ে এসে দেখা যায় যে দেহ অনেক ইনসুলিন উৎপাদন করার সত্ত্বেও দেহটা সেই ইনসুলিন ব্যবহার করে কাজ করতে পারছে না এবং তখন রক্তের চিনি বেড়ে যায় এবং তখনই আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। যদিও অসুখ কিন্তু আসলে একটাই। তো যাই হোক উনাকে দিয়ে শুরু করলাম যে উনি নিজেও অসুস্থ। উনাকে আমি বার ২ ১ ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করে জানিয়েছি যে উনার কি, কি পরীক্ষা করে জিনিসটা নিশ্চিত করা দরকার। আ তো উনি আমার কোন মেসেজের জবাব দেননি। তো সেজন্য আমি খানিকটা উনার উপরে খাপ্পাও হয়ে আছি আসলে যে একটা জিনিস সাহায্য করার জন্যে দিচ্ছি, "বাবা একটু চেক তো করে দেখ।" তো না সেটা হয়নি। এনিওয়ে চলুন আমরা পরের কথাগুলো শুনি। থাকে, ঠিক রোজারও কিন্তু একটি প্রস্তুতি থাকে। আমরা অনেক কিছু চিন্তা করি। ঠিক একই প্রসঙ্গে বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন, আমরা জানি যে আমাদের জনগোষ্ঠীর বিশাল অংশ ডায়াবেটিসে ভুগছেন এবং তাদের এই সমন্বিত জীবনযাপনের সঙ্গে রোজা কিন্তু ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। প্রশ্ন আসে যে ডায়াবেটিক রোগীদের জন্য রোজা কতখানি জরুরি, কতখানি নিরাপদ, কিভাবে পালন করবেন, এই সময় তারা কি খাবেন? অনেকগুলো প্রশ্ন একই সঙ্গে মাথায় চলে আসে। সবগুলো জিনিসের এই প্রস্তুতি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই এবং এই রোজার এই প্রস্তুতির অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি
এবং প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে স্যার। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজামাল খান, ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ভাইস প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ। তো উনি হচ্ছেন অ্যা যদি একটু পিছিয়ে যাই, ডাক্তার প্রফেসর ডাক্তার শাহজামাল খান। তিনি এনাম মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগে আছেন। কিন্তু উনার দিকে তাকিয়ে দেখুন, উনি অ্যা কোনো রকম মানে সন্দেহই নেই যে উনি একজন স্থূল ব্যক্তি। উনি অতিরিক্ত ওজনের শিকার এবং সেই লক্ষণটা দেখেই আমি বুঝতে পারছি যে উনিও আসলে টাইপ 2 ডায়াবেটিস রোগে কমপক্ষে প্রাথমিক পর্যায়ে আক্রান্ত। অর্থাৎ উনার দেহে হাইপার ইনসুলিনিমিয়া সমস্যাটি চলছে। এখনো রক্তে চিনি বেড়েছে কিনা জানি না। বেড়ে থাকতে পারে আসলে। কিন্তু আ সেটা নিশ্চিত করে বলতে পারছি না। পরীক্ষা করলে বুঝতে পারব। কিন্তু উনাকে দেখেই উনার দেহের গড়ন দেখে, দেহের অবস্থা দেখেই বলতে পারছি যে উনি টাইপ 2 ডায়াবেটিস রোগের প্রাথমিক পর্যায়ে কমপক্ষে প্রবেশ করে ফেলেছেন। কিন্তু উনার কথা শুনে মনে হয় না উনি নিজে সেটা বোঝেন। অথচ উনি কিন্তু একজন অত্যন্ত স্বনামধন্য এন্ডোক্রিনোলজিস্ট। তো যেজন্য এই কথাটা হাইলাইট করা সেটা হচ্ছে যে দুঃখজনকভাবে উনারা আসলেই সমস্যাটা বোঝেন না। মানে কেউ যদি সমস্যাটা বোঝে তাহলে তো নিজের শরীরের সমস্যাটা কেউ ধরতে পারবে, তাই না? এবং ডায়াবেটিস রোগটা এত ভয়ংকর একটা অসুখ, সব রোগের মাতা এভাবে বলা হয় এটাকে। সুতরাং শখ করে কেউ তো ডায়াবেটিস রোগকে দেহের মধ্যে পুষবে না, তাই না? তো উনার দেহ দেখে তাহলে সেখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে উনি টাইপ 2 ডায়াবেটিস রোগটাকে যথাযথভাবে বোঝেনই না। যদি বুঝতেন তাহলে নিজের দেহের মধ্যে এই অতিরিক্ত ওজন যেটা নির্দেশ করে যে তার দেহে ইনসুলিন অতিরিক্ত চলছে, যেটার অর্থ হচ্ছে যে তিনি টাইপ 2 ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করে ফেলেছেন। এই অসুখ নিয়ে উনি ঘুরে বেড়াতেন না। এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ভাইস প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানের শুরুতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজামাল আপনার কাছে একটু আসি। যে প্রথমে শুরুতে বললাম যে আমাদের আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই যে নিরাপদে ডায়াবেটিক রোগীদের রোজা পালন নিয়ে আমরা আজকে প্রস্তুতি নিয়ে কথা বলছি। যে ডায়াবেটিক রোগীরা যারা রয়েছে তাদের মধ্যে একটা সংশয় চলে আসে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও তাদের অনেক সময় বলেন যে আপনার তো ডায়াবেটিস রোজা রাখতে পারবেন কি পারবেন না। নিজের মনে সংশয় আসে। একই দিকে আমাদের ধর্মীয় যে আচার বিধি রয়েছে তার একটি অনুশোচনা ভিতরে আসে যে আমি কি রোজা রাখতে পারবো কিনা, রাখলেও আসলে কিভাবে আমি সেটি মেনটেন করবো। আমি শুরুতে আপনার কাছে জানতে চাই যে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে রোজা রাখা নিরাপদ কিনা, তো আপনি যে প্রশ্নটি রেখেছেন যে ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে পারবেন কিনা, কিনা। তো এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের কতগুলি জিনিস প্রথমে আমাদের চিন্তা করতে হয় যে একজন ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কি পারবে না। তার জন্য আমরা একটা ডায়াবেটিস রোগীকে প্রথমে আমরা কিছু তার ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে তার হিস্ট্রি, তারপরে তার সাথে তার ডায়াবেটিসের ডিউরেশন কতদিনের ডায়াবেটিস, জি। ডায়াবেটিস তার কতটুকু কন্ট্রোলে আছে, তারপরে ডায়াবেটিসের সাথে অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা, তার কিডনি সমস্যা আছে কিনা, তারপরে রোজার যেটা স্থায়িত্বকাল, যে আমরা যেই সময় রোজা রাখতেছি ওই সময় সে কতক্ষণ সে ফাস্টিং থাকবে, কতক্ষণ জি। তার যে ফাস্টিং আওয়ারটা আছে কতক্ষণ যাবত ফাস্টিং থাকতেছে। তারপরে আপনার যেই যে রোজা রাখতেছে তার সুগার কমে গেলে, তার ব্লাড সুগার কমে গেলে তার সে বুঝতে পারে কিনা, অথবা তার প্রিভিয়াসলি তার এরকম ব্লাড সুগার কিরকম কমে যাচ্ছে তার ইতিহাস জানতে হবে। জি। তো এই ধরনের অনেকগুলি জিনিস আছে, এই জিনিসগুলোকে আমরা একসাথে নিয়ে ডায়াবেটিস রোগীকে আমরা একটা স্কোরিং করি, সেটাকে বলে রিস্ক স্ট্র্যাটিফিকেশন স্কোর। জি। তো স্কোরিং হিসাবে আমরা এটাকে 3 ভাগে ভাগ করি, যে আপনার যাদের মাইল্ড স্কোর থাকে এবং মডারেট স্কোর থাকে এই রোগীরা নিরাপদে রোজা রাখতে পারে। আর যাদের হাই স্কোর থাকে তাদের জন্য মেডিকেলে আমরা তাদেরকে মেডিকেল সাইড থেকে আমরা তাদেরকে রোজা রাখতে নিষেধ করি। তো যাদের মাইন্ড স্কোর থাকে যেমন 0 to 3 যাদের স্কোরিং থাকে মাইন্ড স্কোর, তাদের ক্ষেত্রে মেডিকেল সাইড থেকেও রোজা রাখতে বাধা নেই, প্লাস ধর্মীয় দিক থেকেও তাদের কোনো রোজা রাখতে বাধা নেই, এবং এটা মানে অবশ্যই তাদেরকে রোজা রাখতেই হবে। আর যেটা মডারেট স্কোর যাদের 3.5 থেকে 6 পর্যন্ত যেটা আমাদের স্কোরিং, তো মডারেট স্কোর যাদের থাকে তাদের ক্ষেত্রে মেডিকেল সাইড থেকে রোজা রাখতে হলে তাদেরকে আমাদের প্রপার ইভ্যালুয়েশন করতে হবে, রোজা রাখার সময় তাদেরকে মনিটরিং করতে হবে, সেই দৃষ্টিতে মনিটরিং রেখে তারা রোজা রাখতে রোজা পারবে রাখতে পারবে। এবং ধর্মীয় দৃষ্টি থেকেও তাদের কোনো বাধা নেই। কিন্তু যাদের হাই স্কোর, এটা আমি কি বললাম, তাদের ক্ষেত্রে মেডিকেল সাইড এবং ধর্মীয় সাইড দুই দিক থেকেই তাদের রোজা রাখতে আচ্ছা। নিষেধ আছে, তাদের জি। কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজামাল। খুব সুন্দর করে আপনি একেবারেই প্রিসাইসলি বললেন যে আসলে কারা রাখতে পারবেন, কারা রাখতে পারবেন না। আমি আসতেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন স্যার আপনার কাছে। যে আমরা জানি যে রজব একটি বরকতময় মাস এবং বলা যায় যে রমজানের প্রস্তুতির জন্য একটি চমৎকার একটি সময়। প্রতিটি জিনিসের যেরকম প্রস্তুতি রয়েছে ডায়াবেটিক রোগীদের জন্য প্রস্তুতিটি আরো অত্যাবশ্যকীয়। এবং আসলে এই প্রস্তুতি স্যার যেটি বললেন যে স্কোরিং করা হয়, যা করা হয় সবকিছুর জন্য কিন্তু একজন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। এবং উনি কিভাবে রোজা রাখবেন, তার ট্রায়াল কিভাবে প্রয়োজন। তো এই রজব মাসকে আসলে কিভাবে একটা ট্রায়াল মান্থ হিসেবে একজন ডায়াবেটিক রোগী এটাকে ব্যবহার করতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি জবাব শোনার আগেই খেয়াল করে দেখবেন যে ওনাদের জবাবটা তাহলে হচ্ছে যে আপনি ডায়াবেটিক রোগী, তাহলে ডাক্তার ছাড়া আপনার গতি নাই।
আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে এবং ডাক্তারের কাছে গিয়ে আম আ সম সমস্ত বিষয়টা বুঝে তারপরে এগোতে হবে। দুঃখজনক ব্যাপার যেটা সেটা হচ্ছে অ্যাম যদি এইভাবে করে আসলে করা যেত তাহলে তো কোনো কথা ছিল না। আমাদের আপত্তি করার কোনো কারণ থাকতো না। দুঃখজনকভাবে অ্যাম আমাদের যে ডাক্তারের সংখ্যা এবং রোগীর সংখ্যা এবং তারপরে ডাক্তারদের যে রোগীর সম্পর্কে রোগীর সাথে যে আচরণ যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাই যে রোগীর পক্ষে ডাক্তারের কাছে গিয়ে তারপরে এই যে সময় নিয়ে অবস্থাটা বুঝে তারপরে যে উপদেশ নিয়ে আসা, একটা নির্দেশনা নিয়ে আসা এটা কিন্তু সাধারণত হয় না। আপনি যদি সাংঘাতিক ধনী কেউ হন, খুব ভেরি ইম্পোর্টেন্ট আম আ কমার্শিয়ালি ইম্পোর্টেন্ট পারসন এই টাইপের কেউ হন, তাহলে হয়তো আপনার জন্যে ডাক্তার কিছু সময় ব্যয় করতে পারেন। কিন্তু সাধারণ মানুষদের জন্যে ডাক্তারের চেম্বারে ঢুকলে, বিশেষ করে এরকম বড়, বড় ডাক্তারের চেম্বারে ঢুকলে ২ মিনিটের মধ্যে ঘাড় ধরে বার করে দেওয়ার চেষ্টা করে। তাই না? তো আম সেই ক্ষেত্রে রোগীর পক্ষে গিয়ে তার ইতিহাস জানিয়ে, তার এই সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে তারপরে ঠিক করা যে সে আসলে রোজা রাখতে পারবে কি পারবে না। যদিও শুনতে মনে হয় খুব ভালো কথা কিন্তু বাস্তবে এটা হয় না। মানে বাস্তবে এটা করা আসলে সম্ভবও না। যে আমরা একটু আগে আলাপ আলোচনা শুনেছি এবং আমাদের গবেষণা, দেশ বিদেশের গবেষণা এটা প্রমাণিত যে বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখতে পারবেন, রোজা রাখেনও। এমনকি করোনার সময় আমাদের স্টাডি যে মোর দেন 80% লোক সারা দুনিয়ায় রোজা রাখছে, ডায়াবেটিক রোগী করোনা, জি, তারপরে তারপরে 80% লোক রোজা রাখছে। এই 22 সালেও আমাদের জরিপ ছিল, সেখানে মোর দেন 80% লোক ডায়াবেটিক রোজা রাখছে। তাহলে বেশিরভাগ ডায়াবেটিক রোগী টাইপ 2 আনকমপ্লিটেড রোজা রাখতে পারবেন, সেফলি নিরাপদে রোজা রাখতে পারবেন, শর্ত যে তাদের পি রমজান একটা চেক আপ একটা দরকার। অ্যাসেসমেন্ট দরকার। প্রস্তুতি নিয়ে রোজা রাখা সহজ এবং নিরাপদ। কেন এই প্রস্তুতি? যে কোনো ভালো কাজ করতে গেলে তো আমাদের প্রস্তুতি, হজের প্রস্তুতি, বিয়ার প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি, সবকিছু যদি এটা ওই গুরুত্ব বুঝে সময় আমরা দেই প্রস্তুতির জন্য। তো রমজান একদিকে ফরজ, আরেক দিকে হচ্ছে রুগী, সে ঔষধ খাচ্ছে, সে ইনসুলিন দিচ্ছে, তো সব কিছু মিলাইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। প্রশ্ন হচ্ছে যদি টাইপ 2 ডায়াবেটিস হয় তাহলে সে ইনসুলিন কেন দিচ্ছে? তো প্রফেসর ফরিদউদ্দিন নিশ্চয়ই জবাব দেবেন, তার রক্তে চিনির মাত্রা তো অনিয়ন্ত্রিত সেজন্যে আমরা ইনসুলিন দিচ্ছি। যেটা থেকে আবার প্রমাণ হবে যে উনি প্রফেসর হয়েও টাইপ 2 ডায়াবেটিস রোগটা কি সেটা বোঝেন না। ছোট মুখে বড় কথা বলে ফেলছি। কিন্তু আপনারা যদি এই বিষয়টি নিয়ে একটু নিজেরা খোঁজাখুঁজি করেন, একটু গবেষণা করেন, তাহলে দেখতে পাবেন টাইপ 2 ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু তার দেহে ইনসুলিন উৎপাদন হয় স্বাভাবিকের থেকেও অনেক বেশি। কিন্তু দেহটা এমন একটা পর্যায়ে থাকে যে এই অতিরিক্ত মাত্রায় ইনসুলিন দিয়েও তার দেহে চিনির ব্যবস্থাপনার কাজটা ঠিক মতন হয় না। অন্য কথায় যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এইরকম রোগীকে যদি আমরা আরো ইনসুলিন দিয়ে চিকিৎসা করি, তাহলে রক্তের চিনির মাত্রা স্বাভাবিকে নেমে আসে। মানে জোর করে চিনিকে আমরা সরিয়ে ফেলতে পারি ওই অতিরিক্ত ইনসুলিন দিয়ে। কিন্তু যেই বিষয়টা কেউই হিসেবের মধ্যে আনেন না, সেটি হচ্ছে যে অতিরিক্ত ইনসুলিন আমার কি ক্ষতি করবে? তো সম্প্রতি অতিরিক্ত ইনসুলিনকে আসলে দায়ী করা হচ্ছে প্রায় সবগুলো এই ডায়াবেটিসজনিত অসুখের যে কারণ হিসেবে ইনসুলিনকে খুব গুরুত্বপূর্ণভাবে দায়ী করা হচ্ছে। উচ্চ রক্তচাপ বলা হচ্ছে ইনসুলিনের কারণে হচ্ছে। হৃদরোগ ইনসুলিনের কারণে হয়। আমাদের বিভিন্ন গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, প্রোস্টেট বড় হয়ে যাওয়া, তারপরে ক্যান্সার হওয়া অনেক ক্ষেত্রে ইনসুলিনের কারণে হচ্ছে। তারপরে এরকম অনেকগুলো আ উদাহরণ আছে আরকি। এমনকি মানসিক রোগ, আমাদের নিউরোলজিক্যাল রোগ, এইগুলোও মাত্রাতিরিক্ত ইনসুলিনের কারণে হচ্ছে। কিডনি নষ্ট হয়ে যায় অতিরিক্ত ইনসুলিনের কারণে। তো ওনারা এই যে ইনসুলিন যে মানবদেহে মাত্রাতিরিক্ত হয়ে গেলে ক্ষতিকর, এই বিষয়টাকে কখনো বলেন না এবং ওনাদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে ওনারা এটা বোঝেনও না। তো দুঃখজনকভাবে এককালে যখন আমরা ইনসুলিনের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতাম না, তখন চিনিকে নিয়ে আম ডাক্তাররা ব্যস্ত থাকতেন। কারণ এর থেকে ভালো তারা জানতেন না। কিন্তু যখন গবেষণা জগতে নতুন তথ্য এসেছে, তবে এই তথ্য এসেছে ১৯৬০ সালে ১ম এ। সুতরাং এ ১৯৬০ থেকে শুরু করে ২০২৫ এর মধ্যে জানতে পারা উচিত ছিল বা ২০২৬ সালের মধ্যে জানতে পারা উচিত ছিল আসলে। কিন্তু উনারা জানেন না। আর সেটাই লজ্জার ব্যাপার আসলে। যেহেতু ওনারা জানেন না, সেই কারণে ওনারা ভুল চিকিৎসা দিয়ে থাকেন এবং সর্বনাশ হয় রোগীর।
তো যাই হোক, চলুন আমরা বাকি কথাগুলো শুনি। তাহলে কেন এত আগে? আমরা রিলিজিয়াস হিস্ট্রি কোন থেকে আপনি বলছেন যে রজব মাস থেকে আল্লাহ রসুল বলছেন রমজানের প্রস্তুতি নাও। শুরু করা সেটাকে সামনে রেখে আমি তো একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এসএডবি। জি এই এসএডবি কিন্তু রমজান মাসকে রমজান অ্যাওয়ারনেস মান্থ হিসাবে বাংলাদেশে ঘোষণা দেওয়া, এটা ঘোষিত। আচ্ছা ওই গুরুত্বকে সামনে এনে এনে যে মানুষ এটা রজব থেকেই প্রস্তুতি নেক রমজান পর্যন্ত। সেটা খুব ভালো কথা। কিন্তু সঠিকভাবে প্রস্তুতিটা নেওয়া দরকার। যদি রজব মাস থেকেই আমরা টাইপ 2 ডায়াবেটিক রোগীদেরকে বোঝাতে সক্ষম হতাম যে খাবার থেকে তারা যদি শর্করাটাকে কমিয়ে দেন বা বাদ দিয়ে দেন এবং সঙ্গে বারবার না খান, তাহলে তারা কিন্তু তাদের রক্তের চিনির মাত্রা এবং ইনসুলিন দুটোকেই একত্রে সমাধান করতে পারবেন। কমিয়ে আনতে পারবেন। স্বাস্থ্যকর যে মাত্রা, সেই মাত্রায় নামিয়ে আনতে পারবেন। তো তারা যদি সেই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে নিরাপদে, সাবধানে সেই প্র্যাকটিসটা শুরু করেন রজব মাস থেকে। রজব, শাবান, তারপরে রমজান। তখন রমজান মাসে গিয়ে তাদের রোজা রাখাটা অনেক বেশি সহজ হবে এবং ততদিনে এই যে ২ মাস যদি ওনারা প্র্যাকটিসের মধ্যে থাকেন, তাহলে রমজানের আগে হয়তো গিয়ে দেখা যাবে যে অনেকেরই টাইপ 2 ডায়াবেটিস ঘুমিয়ে গেছে। টাইপ 2 ডায়াবেটিস তাদের দেহে আর নাই। সুতরাং তারা যদি ঠিক একই কৌশল রমজান মাসেও ব্যবহার করেন, তাদের অনেকের ক্ষেত্রেই মেটফর্মিন ঔষধটাও হয়তো প্রয়োজন পড়বে না। কেন? গবেষণা এটাও দেখা যে আমাদের বেশিরভাগ 80% ডায়াবেটিক রোগীরই সুগার কন্ট্রোল নাই। জি এই যে যারা রোজা রাখছেন, রাখতে যাচ্ছেন, আসতেছে 80%-এরই নেই। এটা তো ৮০% রোগীর সুগার কন্ট্রোল নাই। থাকবে কি করে? ওনাদের মতন এই এসএডবিডি এসএডবি নামে যে প্রতিষ্ঠানটি, এর সঙ্গে সম্পৃক্ত ডাক্তার যারা রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, তারা ডায়াবেটিক রোগীদেরকে বলছেন দিনে ৭ বেলা খেতে হবে এবং প্রতি বেলা খাবারের মধ্যেই কিছু শর্করা থাকতে হবে। সারাদিনে যতটা খাবার ওনারা খাবেন, ক্যালোরির যদি হিসেব করি আমরা, সেই হিসেবে ৪৫ থেকে ৫৫% ক্যালোরি আসতে হবে কার্বোহাইড্রেট থেকে। অথচ এই কার্বোহাইড্রেটটি হজমের পরে রক্তে চিনি রূপে প্রবেশ করে, রক্তে চিনির মাত্রা বাড়িয়ে ফেলে। আর এই রোগীর সমস্যা যেটা, সেটা হচ্ছে এই চিনির ব্যবস্থাপনা তার দেহ ঠিক মতন করতে পারে না। তো যার দেহ চিনির ব্যবস্থাপনা করতে পারে না, তাকে যদি আমরা ৫০% বা ৫৫% কার্বোহাইড্রেট বা চিনি খেতে বলি, তাহলে তো তার সর্বনাশ হবেই, তাই না? তো আর অন্য যে বিষয়টি এক্ষেত্রে কেউ প্রশ্ন করতে পারেন যে, "কিন্তু চিনি না খেলে আমরা বাঁচব কি করে?" এই প্রশ্নের জবাব বিজ্ঞানীরা অলরেডি দিয়ে দিয়েছেন। ২০০৫ সালে বিজ্ঞানীরা ঘোষণা করে দিয়েছেন যে, শর্করা আসলে মানুষের খাওয়া বাধ্যতামূলক না। মানুষের জন্যে শর্করা জাতীয় খাবারগুলো খাওয়া বাধ্যতামূলক নয়। কারণ আমাদের কলিজা নিজেই প্রয়োজনে গ্লুকোজ উৎপাদন করতে পারে। আমরা যদি প্রোটিন এবং ফ্যাট ঠিক মতন খাই, তাহলে গ্লুকোজ আমাদের দেহের যতটা প্রয়োজন, দেহ ততটা তৈরি করে ব্যবহার করে নেয়। সেই কারণে ডায়াবেটিক রোগীরা যদি গ্লুকোজকে সম্পূর্ণরূপে বাদও দিয়ে দেন, তাহলে কিন্তু তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। অবশ্যই যারা ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন অথবা সালফোনিলুরিয়া গ্রুপের ঔষধ খাচ্ছেন, তারা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ধীরে, ধীরে খাদ্যাভ্যাস পরিবর্তন করে ঔষধমুক্ত ১ম এ হয়ে তারপরে সম্পূর্ণরূপে কার্বোহাইড্রেট যদি বাদ দিতে চান, তাহলে সেটা করতে পারবেন। কারণ নয়তো অনেকের ক্ষেত্রে আবার হাইপোগ্লাইসিমিয়া হওয়ার ঝুঁকি থাকে। খেয়াল রাখবেন, হাইপোগ্লাইসিমিয়া কথাটি কিন্তু অনেকেই বলে থাকেন ডায়াবেটিক রোগীদের হয়। কিন্তু হাইপোগ্লাইসিমিয়া টাইপ 2 ডায়াবেটিক সেই সমস্ত রোগীদের হয়, যারা হয় ইনসুলিন ইনজেকশন ব্যবহার করছেন, বাইরে থেকে ইনসুলিন দেহে গ্রহণ করছেন, অথবা যারা সালফোনিলুরিয়া গ্রুপের ঔষধগুলো ব্যবহার করছেন, যেই ঔষধ জোর করে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন উৎপাদন বাড়ায়। তো এই দুটো অ্যাম ঔষধ যারা ব্যবহার করবেন, তাদেরই শুধুমাত্র হাইপোগ্লাইসিমিয়া কিন্তু হতে পারে। অন্যদের হাইপোগ্লাইসিমিয়া হয় না। গবেষণা। তো যার হিমোগ্লোবিন A1C ঠিক নাই, প্রেশার ঠিক নাই, সুগার ঠিক নাই, কোলেস্টেরল ঠিক নাই, এদেরকে তো প্রস্তুত করা দরকার। তো প্রেশার ঠিক না থাকাটা ইনসুলিনের সঙ্গে সরাসরি আসলে বেশ সম্পৃক্ত। শর্করা খাওয়ার সঙ্গে, সুতরাং সেই অর্থে এটি সম্পৃক্ত। সুতরাং খাদ্য থেকে যদি আমরা শর্করাটাকে ভীষণভাবে কমিয়ে ফেলি এবং ঘন, ঘন না খাই, তাহলে আমাদের আম প্রেশারও কিন্তু, যাদের হাই প্রেশারে যারা ভুগছেন, তাদের অনেকেরই প্রেশার কিন্তু কমে আসবে। তো সেজন্যে যারা হাই প্রেশারের ঔষধ খান, তাদেরও
চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই পরিবর্তন করতে হবে। আপনাদের প্রেশার যদি এই খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে কমে আসতে শুরু করে, সঙ্গে, সঙ্গে ঔষধ কমাতে হবে অথবা বন্ধ করতে হবে। তো কে কমাবেন, কে বন্ধ করবেন সেটা চিকিৎসক বলে দিতে পারবেন। তো আ কিন্তু ঔষধও খাবেন, আবার এদিকে খাবারের শর্করাও খাচ্ছেন না। তাহলে আপনার ক্ষেত্রে এই রক্তচাপ ভীষণভাবে কমে যেতে পারে। ডায়েটে খানিকটা কমাবে, ঔষধে আরও কমাবে। ফলে আপনার রক্তচাপ লো প্রেশারে নেমে যেতে পারে। যেটা কিনা ভয়ংকর ক্ষতিকর হতে পারে। সেই ঝুঁকি নেয়া ঠিক হবে না। অনেকে আবার সিগারেট খাচ্ছেন, বিষের বাসি এটা আছে, যেটা সবই তার জন্য ক্ষতিকর। এটা খুব একটা ক্ষতিকর। ডায়াবেটিক রোগীর জন্য দেখেন হার্টের যত ঝুঁকি, মোটা হওয়া, প্রেশার হওয়া, সুগার হওয়া, কোলেস্টেরল হওয়া এবং সিগারেট টানা, 5টা বড় ঝুঁকি সবই থাকে। কোলেস্টেরল হওয়াটা অবশ্য ঠিক সেই অর্থে ঝুঁকি না। আ কোলেস্টেরল নিয়ে উনারা পুরনো সেই তথ্যই আমাদের দিয়ে থাকেন। সম্প্রতি কোলেস্টেরল সম্পর্কে যে আলোচনা হচ্ছে, কোলেস্টেরল বলতে এখানে তো আমরা ওই এলডিএল কোলেস্টেরলটাকেই সবাই বিবেচনা করি। যদিও এলডিএলটা আসলে ঠিক কোলেস্টেরল নয়। এলডিএল হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটা এক ধরনের লাইপোপ্রোটিন যেটা আসলে কোলেস্টেরলকে ক্যারি করে। এটা কোলেস্টেরলকে পরিবহনের একটা জাহাজ। তো যাই হোক, এলডিএলকে আমরা খারাপ বলে আ এতদিন জেনে এসেছি। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা বলতে শুরু করেছেন যে না, এলডিএলটা আসলে খারাপ নয়। বরং যদি আমরা অতিরিক্ত পরিমাণে শর্করা জাতীয় খাবার খেয়ে রক্তে চিনির মাত্রা ভীষণভাবে বাড়িয়ে ফেলি, তাহলে এই চিনি, অতিরিক্ত চিনিটা আমাদের এলডিএল যে কণিকাগুলো আছে বা জাহাজগুলো আছে, সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে এগুলোকে ক্ষতি করে ফেলতে পারে। এবং তখন এই যে ক্ষতিগ্রস্ত যে এলডিএল কণাগুলো, এইগুলো তখন আমাদের হৃদরোগের জন্যে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি আ চর্বি ভুল বললাম। আপনি যদি এই শর্করা জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিয়ে চর্বি জাতীয় খাবার বেশি করে খান, তাহলে চর্বি থেকে আপনি এলডিএল পাবেন বেশি। কিন্তু সেটা যেহেতু চিনির প্রভাবে ক্ষতিগ্রস্ত নয়, সে কারণে সেটা থেকে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি বাড়ে না। এই বিষয়টি সেজন্য মনে রাখা দরকার। জি, কিন্তু আমাদের জন্য সুখবর হলো যে এই সব ঝুঁকিকে কিন্তু আমরা কমাইতে পারি। হ্যাঁ, এবং রমজান হচ্ছে এমন একটা মাস যে মানে রিলিজিয়াস সেন্সিটিভিটির মাস। মানুষের জন্য আমরা বলি যে হ্যাঁ বাবা রোজা রাখতে হবে, কোনো অসুবিধা নেই, এগুলি ঠিক করে নিন, আপনার সুগার ঠিক নাই, প্রেশার ঠিক নাই, ঠিক করে নিন। সে কিন্তু অন্য সময় চাইতে এই সময় গুরুত্ব দিয়ে এটা ঠিক করে নেয়। একদম। এবং এটা করা উচিত। এটা একটা চমৎকার সুযোগ। আপনারা যদি কেউ এটা করেন, এই সময়টাকে ব্যবহার করে নিজেদের স্বাস্থ্যটাকে ভালো করে নেয়ার চেষ্টা করেন, তাহলে অ্যাম সেটা মানে সুস্থ জীবনের জন্যে আমাদের তো অবশ্যই সবসময়ই করা উচিত। আর বিশেষ করে যখন এই সামনে রমজান মাসে পুরো মাস রোজা রাখার যে ইচ্ছা, সেটাও আপনার জন্য একটা উৎসাহ হিসেবে কাজ করবে। সুতরাং এখান থেকে অনেকটাই উপকার পাওয়া যাবে। আম অ্যা এককালে কেউ দাবি করতেন যে ডায়াবেটিক রোগীর রোজা রাখা ঠিক না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার একটা উদাহরণ দিতে চাই এক্ষেত্রে। আমার মা একসময় রোজা রাখতে পারছিলেন না। উনি ইনসুলিন নিতেন। তো তারপরে আমি এসে আমার মায়ের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিয়েছি। তাতে মায়ের ডায়াবেটিস অনেকটা কমে গিয়েছে। আগে যেরকম বেশি থাকতো ঠিক সেই পর্যায়ে নেই এবং ফলে এখন কিন্তু উনি রোজা রাখতে পারেন। গত ২ বছর, আ ৩ বছর তিনি রমজান মাসে পুরো মাস রোজা রেখেছেন। ইনসুলিনও নিচ্ছেন না কিন্তু। তো এটা কিন্তু আসলে সম্ভব এবং এটা স্বাস্থ্যের জন্যও উপকারী। এটা গ্রেট অপরচুনিটি যে যে দেশে 80% সুগার কন্ট্রোল নাই, তাকে যদি আমরা এই মানসিকতা নিয়ে জি, আসতে জি। পারি, সামনে রোজা এগুলি কন্ট্রোল করেন, তাহলে 80%কে আমরা কন্ট্রোল করতে পারছি। এবং এটাও দেখা গেছে যে রমজানের আগে প্রস্তুতি নিয়ে রোজা রাখছে, যাদের আমাদের এডুকেশনের রমজান স্টাডি ছিল সেখানে জি, দেখানো যে যারা এইভাবে আগে এসে প্রস্তুতি নিয়ে রোজা রাখে, শিক্ষিত হয়, অন্য সময় অন্যের যে হাইপো যত জি। পার্সেন্টেজ রমজানে সেটা কমে যায়। তো দুঃখজনকভাবে ওনারা ওই যে শিক্ষা দেন যা, সেই শিক্ষাতে গিয়ে শেষ পর্যন্ত ফল হচ্ছে অন্য সময়ে হাইপো যত বেশি হয়, এই সময়ে হাইপো তার তুলনায় কিছু কম হয়। তো তাহলে কি শিক্ষাটা কি দিলেন? তাই না? অ্যা আপনার কৌশল তো তাহলে ঠিক যে সফল হলো তা তো নয়। তো সবথেকে ভালো সমাধান আসলে এক্ষেত্রে, যদিও চিকিৎসকের তত্ত্বাবধান নিয়ে আম জিনিসটাকে ধীরে, ধীরে একটা পরিকল্পনা মাফিক করতে হয়। খাদ্য থেকে শর্করা বাদ দিয়ে দিলে আমাদের না প্রয়োজন হয় আ ইনসুলিনের, না প্রয়োজন হয় অন্য কতগুলো ঔষধের। সামান্য অনেকের ক্ষেত্রে যারা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, তারা অনেকেই সামান্য মেটফরমিন বা এরকম ঔষধ ব্যবহার করে দিব্যি সুস্থ থাকতে পারেন। তাদের রক্তের চিনি আর ওঠানামা করে না এবং আ অতিরিক্ত ইনসুলিনও তাদের দেহে থাকে না। ফলে
এই দুটো কারণেই তাদের দেহে যে ক্ষতিগুলো হতো, অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত ইনসুলিনের কারণে যে ক্ষতিগুলো হতো, সেই ক্ষতিগুলো থেকে তারা সুরক্ষিত থাকেন। ফলে আয়ু বেড়ে যায়, তাদের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকে। যেহেতু সে এডুকেটেড মোটিভেটেড লোক, এবং যারা এডুকেটেড মোটিভেটেড হয়ে আসলো এদের রমজানে সুগার কন্ট্রোল ভালো, সবই ভালো থাকে, এমনকি পুষ রমজানে ওরা ভালো থাকে, যেহেতু একবার ট্রেনটা উঠে গেছে, সে এখন সে করতে এই পারে। মানসিকতা এই অ্যাটিটিউডে আগাচ্ছে। তো এই জিনিসগুলি কি আপনিও তো রাখতে হঠাৎ করে সম্ভব? অসম্ভব। আনকন্ট্রোল তো এটা একটা চমৎকার কথা উনি উল্লেখ করেছেন। রমজান মাসে আমরা যেহেতু রোজা রাখার অভ্যাস করে ফেলি এবং রমজান মাসের শেষে রোজা রাখতে আর বিশেষ কষ্টও হয় না। তো এই অভ্যাসটাই যদি আমরা ধরে থাকি এবং তারপরে বাকি সময়ে যে খাবার খাবো, সেই খাবারটাকে যদি একটু মডিফাই করি, পুরোপুরি ধরে রাখতে না পারলেও যদি ওই যে সপ্তাহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ২ টো করে রোজা রাখতেন, যদি সেটা করি এবং মাসের মাঝখানে যে আইয়ামে বীজ ৩ টে রোজা যদি সেটা রাখার আ অভ্যাসটাকে জারি রাখি, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস রোগীরা ভীষণ উপকার পাবো এবং অনেকের ক্ষেত্রেই এই কৌশল আসলে তাদের অ্যাম ডায়াবেটিসটাকে ঘুম পাড়িয়ে দিতে চমৎকারভাবে সাহায্য করবে। প্রেশার একদিনে সম্ভব? সম্ভব না। আনকন্ট্রোল সুগার একদিনে সম্ভব? না। ওটার জন্য সায়েন্টিফিক্যালি বলা হয় যে কমপক্ষে ২ থেকে ৩ মাস আগে থেকে আসো, কন্ট্রোল করো, যাতে A1C যার বেশি আছে সেজন্য সাথে আসে। তো এই যে চট করে বললেন যে, চিনি কি একদিনে কমানো সম্ভব? এটার জবাবটা আসলে কিন্তু অ্যা সম্ভব। উনাদের জানা নেই। কারণ উনারা রোগীদেরকে যেখানে চিনি খেতে বলেন ৩ বেলা বা ৭ বেলা, তো ৭ বেলা রোগী চিনি খেলে তারপরে তার চিনিকে নিয়ন্ত্রণে আনা তো অত্যন্ত কঠিন। এটা তো মানে পাগলেও বুঝবে। কিন্তু অ্যা যদি আমরা খাবার থেকে চিনিটাকে বাদ দিয়ে দেই, শর্করাটাকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু ২ দিনের মধ্যেই আপনার রক্তের চিনির মাত্রা স্বাভাবিকে নেমে চলে আসতে পারে। দেহ তাতেই যে একেবারে সুস্থ হয়ে গিয়েছে তা নয়। ইনসুলিন হরমোনটা তখনও বেড়ে আছে। তখনও সেটা যে চট করে নেমে গিয়েছে তা নয়। একটু সময় লাগে। আমরা যদি এই শর্করা না খাওয়া জারি রাখি, বিশেষ করে যারা এই যে সালফোনিলুরিয়া ড্রাগ নিচ্ছেন না অথবা ইনসুলিন নিচ্ছেন না, তারা কিন্তু চট করে করতে পারেন। তারা এই আম আ খাবার থেকে শর্করা বাদ দিয়ে এবং সঙ্গে ঔষধ কমিয়ে নিতে পারেন। একটা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুসরণ করে। কিন্তু যারা সালফোনিলুরিয়া বা ইনসুলিন ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে হাইপো হবার ঝুঁকি থাকে বিধায় ওইটা বিপজ্জনক। কিন্তু যারা এটা ব্যবহার করছেন না, তাদের জন্য কিন্তু বিপদটা অনেক কম বা বিপদ নেই আসলে। তো কারণ হাইপোগ্লাইসেমিয়া আপনার হবে না। তো সেক্ষেত্রে আপনি অ্যাম খাদ্য থেকে শর্করা বাদ দিয়ে দিলে, তারপরে শর্করা পুরো বাদও দিতে হবে না আসলে। আপনি যে সবুজ শাকসবজি, সেটাও খানিকটা খেতে পারবেন। কিন্তু আম ভাত, রুটি, আলু এই যে খাবারগুলো, এই খাবারগুলোকে মিষ্টি চিনি, চিনি দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার, তারপরে পুরি, সিঙ্গারা, চানাচুর, বিস্কিট, কেক, পেস্ট্রি এই যে জিনিসগুলো, এইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো আমরা প্রতিবেলায় খেতে পারব না। এগুলো কালে ভদ্রে অ্যা হয়তো সপ্তাহে ১ দিন বা ১ বার সামান্য একটু খাওয়া, সেটা হয়তো চলতে পারে। কিন্তু এগুলো যদি আমরা রেগুলার খাই তাহলে আমাদের শরীরটা ভেঙে গিয়েছে। এই ভাঙা শরীরে এই খাবারগুলো সহ্য হয় না। এই কথাটা খেয়াল রাখতে হবে। আমরা চাই যে সুগার কন্ট্রোল, রমজানেও সুগার কন্ট্রোল, রমজানেও কন্ট্রোল। জি। তো রমজানের কন্ট্রোল মানে কি, তার A1C যেন সাথে থাকে, তার জন্য প্রেশার ভালো থাকে, তার জন্য কোলেস্ট্রল ভালো থাকে, এবং রমজানের উসিলায় উনি যদি এটা ছেড়ে দেন, তাহলে এটা তো তার জন্য এটা প্লাস পয়েন্ট। সেকেন্ড খুব হচ্ছে ভালো। টেকনিক্যাল পয়েন্ট, যে বাংলাদেশে প্রায় ১.৫ কোটি লোক ডায়াবেটিক। তো বাচ্চা কাচ্চা যারা পারবেন এদেরকে বাদ দিলেও আমরা প্রায় ১ কোটি লোক তো রোজা রাখেন। অবশ্যই। তো আমরা এখন ডায়াবেটোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট সব মিলেও তো ৫০০ হবে না। তো ৫০০ লোকে আপনারাও যদি মানে যারা নন ডায়াবেটোলজিস্ট আসেন চেষ্টা করেন, ১ কোটি লোককে ১৫ দিনে সহ রাতের পর একেবারেই সম্ভব? সম্ভব না। তো টেকনিক্যাল কারণে আমাদের আগে আসা উচিত, যাতে সবাইকে আমরা হেল্প করতে পারি। ৩ মাস আগে থেকে শুরু করলেও এই ৫০০ ডাক্তারের পক্ষে ১ কোটি লোককে সেবা দেওয়া আসলে সম্ভব না। তো সুতরাং অ্যা এটা প্র্যাকটিক্যাল সলিউশন না। বরং তথ্যটা সবার মাঝে এমনভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে করে তথ্য থেকেই তারা কি করতে হবে সেটা বুঝতে পারেন। এবং বিপদগুলো, পরীক্ষা-নিরীক্ষাগুলো কি করতে হবে, কোন লক্ষণটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ তাদেরকে এক ধরনের ডাক্তার বানিয়ে ফেলতে হবে তাদের নিজেদের জন্যে। তাহলে তারা হয়তো নিজেদের এই সেবাটা করতে পারবেন বা আ সঠিকভাবে নিজেদের চিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক যে কাজটাই আমি করার চেষ্টা করছি। খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিলে আপনাকে আর কিছু বোঝারও দরকার নাই। খাবার থেকে শর্করা বাদ দিলে রক্তের মধ্যে শর্করা বেড়ে থাকবে না। সহজ। এটা খুবই সুন্দর একটি আসলে ইনসাইটটি আপনি প্রকাশ হ্যাঁ, করেছেন। তাহলে আমাদের টেকনিক্যাল কারণ, সায়েন্টিফিক কারণ, সব কারণেই
2 থেকে 3 মাস আগের আগে থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে রোজার প্রস্তুতি নিন। এই প্রস্তুতি নিয়ে রোজা রাখা সহজ এবং নিরাপদ। একেবারে খুবই অসংখ্য ধন্যবাদ স্যার। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজামাল খান আপনার কাছে একটু আসতে চাই যে আসলে এই প্রস্তুতিটি শুরুর যে আমরা উদ্বুদ্ধ করলেন স্যার যে না, অন্ততপক্ষে এই রজব মাসের শুরুতেই যদি কেউ ডাক্তারের কাছে যায় যে না, আমি মনস্থির করেছি যে আমি রোজা রাখবো, আমাকে একটু ব্যবস্থা করে দেন, তাহলে এই শুরুটা আপনারা কিভাবে করে থাকেন? মানে তাকে কি কিছু ট্রায়াল রোজা রেখে দেখতে বলেন? ফরজ রোজা যখন শুরু হয় তখন তো রোজা রাখলে হঠাৎ করে কোনো সমস্যা হয়ে গেলে তো রোজা ভাঙতে হয়। ভাঙা যাবে না, সেই জন্য আমাদেরকে অবশ্যই 2-3 মাস আগে যদি আসে তাহলে পেশেন্টকে আমাদের অ্যাসেসমেন্ট করে আমরা তাকে অবশ্যই 2-3টা নফল রোজা রাখতে দিই। আচ্ছা। নফল রোজায় আমরা তাকে যে তার যেভাবে এক্সারসাইজ করা দরকার, তার যেভাবে মেডিকেশন অ্যাডজাস্ট করা দরকার, সেভাবে আমরা তার ওষুধগুলোকে অ্যাডজাস্ট করে দিই, হ্যাঁ। দিয়ে তাকে 2-3টা নফল রোজা রাখতে দিই। যেমন ইয়েতে রোজার আগে দিয়ে আমরা কিছু নফল রোজা আছে, তখন যদি ওই একসাথে নফল রোজার সাথে যদি সে 2-3টা নফল রোজা রেখে ট্রায়াল দেয়, যে এই ট্রায়ালে যদি সে উত্তীর্ণ হয়, কোনো সমস্যা দেখা না দেয়, তাহলে সে তাহলে আমরা খুব মানে easily সুন্দরভাবে সে- ইজিলি সে রমজান রোজা রাখতে পারে। আসলে এদিকে দারুণ একটি কথা বলেছেন। আমি একটু আরেকটা কথা স্যারের কাছে জানতে চাই, প্রফেসর ডক্টর ফরিদুদ্দিন। আমি যে কথা জানতে চাই, অনেকেই আসলে যে সমস্যাটি ভোগেন রোজা নিয়ে, যে তার ঔষধের প্রস্তুতি নেই, অনেকে নিজে নিজে অনেকে অ্যাডজাস্ট করে নেন বা শুনে শুনে করে নেন, কিন্তু যারা ইনসুলিন পান বিশেষ করে এটি নিয়ে একটা ধারণা রয়েছে যে আমি তো ইনসুলিন নেই, আমি বোধহয় রোজা রাখতে পারবো না। এই ওষুধের অ্যাডজাস্টমেন্টটি আপনারা আসলে কিভাবে করেন, শুরুটি কিভাবে করেন? ধন্যবাদ আপনাকে। এখন এইসব রোগীরা সাধারণত হয় ট্যাবলেটে বা ইনসুলিন। ইনসুলিন তো যা ট্যাবলেটে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, ওষুধ অ্যাডজাস্ট করে সুগারটা কন্ট্রোল করো, আমি সে তো ফলো আপে আসবেই। এই জন্যই সময়টা নেওয়া। যিনি ইনসুলিন নিচ্ছেন, যে ইনসুলিন নিচ্ছেন, যদি কন্ট্রোল থাকেন তো ভালো, ফলো আপ ওইভাবেই। যদি কন্ট্রোল না হয় তাহলে কন্ট্রোলের জন্য ওষুধ অ্যাডজাস্ট করে দেওয়া। খাবার থেকে শর্করা বাদ দেওয়ার কথাটা কিছুতেই ওনারা বলতে পারেন না। অথচ যদি খাবার থেকে শর্করা বাদ দেই, রক্তে চিনি বাড়ে না, চিনি না বাড়লে ঔষধ লাগে না। অন্য সমস্যা হচ্ছে একবার ঔষধে অভ্যস্ত হয়ে গেলে এখন ঔষধ পট করে বন্ধও করা যায় না। তখন আবার চিকিৎসকের সহায়তা নিয়েই ধাপে ধাপে জিনিসটাকে কমিয়ে আনতে হয়। তো যারা এখনো ইনসুলিন নিচ্ছেন না বা সালফেনিলুরিয়া গ্রুপের ঔষধ খাচ্ছেন না, তাদের জন্যে আ ব্যবহারিক বা সবথেকে উপকারী সিদ্ধান্ত হবে যে আমরা খাবার থেকে কার্বোহাইড্রেটকে বিদায় জানিয়ে দিলাম। তাহলে ঔষধের উপরেই নির্ভরতা থাকবে না এবং আপনি কয়েকদিনের মধ্যে অনুভব করবেন যে আপনি একটা নতুন মানুষ এর মতন অনুভব করছেন। এবং এখানে আমরা বলে রাখি যে এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ সব ধরনের ডায়াবেটিসের ওষুধ পাওয়া যায়। অনেকগুলি ট্যাবলেট আছে যেগুলি লেস ওষুধ, ওষুধ, হাইপোগ্লাইসেমিক, ওষুধ। এটাও আমাদের মার্কেটে অ্যাভেলেবল। অনেকগুলি ইনসুলিন আছে যেটা আগে যে ঝামেলা ছিল যে দিয়ে আধা ঘন্টা বসে থাকো, এখন দিয়েই খাওয়া যায়। সঙ্গে সঙ্গে right। আগে খুব যাদের উপকার। হাইপো বেশি হইতো এখন কম হাইপোর ইনসুলিন মার্কেটে এসে গেছে। তো অ্যাডজাস্টমেন্টের এটাও কিন্তু একটা অংশ, যে আমি যদি ওই সময়টায় কম হাইপো হয় দিয়েই খাওয়া যায় এরকম ওষুধে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমার জন্য টেকনিক্যাল সুবিধা হয়ে গেল। সব সমাধানই ঔষধ ভিত্তিক। মানে ফার্মা কোম্পানির ইয়ে হাইপোর বয়ও কমে গেল। এবং এগুলির উদ্বোধনের জন্য কিন্তু সবাই এগিয়ে আসা দরকার। এই যে জিনিসগুলি আগে আসলে বলাও যায়, তাকে কন্ট্রোল করা যায়। যেটা আপনি বলছেন যে খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ দিচ্ছেন, যে আমরা টেস্ট সবকিছু টেস্ট করি, টেস্ট পরীক্ষা, টেস্ট অমুক। যদি টেস্ট রোজা রাখি, যে রজবে আমি 2-3টা রোজা রাখলাম, সবের রাত উপলক্ষে 2-3টা রোজা রাখলাম, তাহলে আমার টেস্ট হয়ে গেল যে মূল জায়গায় যে আমি ধরা খাবো কিনা। একদম। যদি কোনো ঝামেলা হয় আগে আমি ঠিক করে ফেলতে পারলাম, ও এই ইনসুলিনে আপনার হাইপো হয়ে গেছে, ইনসুলিন এটা আমি কমাই দেন, চেঞ্জ করে দিচ্ছি। ট্যাবলেটটা আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে, একটু কমাই দেন, আগে করে ফেলতে পারলাম। এই জন্য আমরা যে পোস্টার ছাপাইছি সারা দেশে যাবে আছে বিপক্ষ থেকে, জি, জি। সেখানে দেখেন লেখা আছে যে রোজার আগে একাধিক নফল রোজা রেখে প্রস্তুতি নেওয়া ভালো। এটা কিন্তু প্রস্তুতির একটা অংশ। প্রস্তুতির অংশ। প্রস্তুতির আরেকটা অংশ হচ্ছে, আমি সারা দেশবাসী আমাদের অনেক উলামায়ে কেরাম আমরা দেখতেছেন যেনারা রজবের প্রথম শুক্রবারই খুতবা দিবেন, যে আল্লাহ রসুল যেটা বলছেন যে আল্লাহ রজব এবং তারপর শাবান এদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছাও। তো আমাদের উলামায়ে কেরাম বেশ কিছুদিন থেকে আমাদের মানে ইয়েতে প্ররোচনায় ওনারা প্রথম খুতবা থেকে কিন্তু বলেন যে যারা রোগী, বিশেষ করে ডায়াবেটিক Diabetic রোগী, রোগী। তারা তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে এখন জি, থেকে প্রস্তুতি নেন। প্রস্তুতি। বহু উলামায়ে কেরাম আমরা দেখতেছেন, বহু দর্শকরা দেখতেছেন। আপনারা আপনাদের মানে ইমাম সাহেবদেরকে বলবেন যে রজবের প্রথম খুতবা যখন শুক্রবার, এটা দিবেই, এটা খুতবার অংশ, তখন যেন এই কথাটা বলেন। খুতবার অংশ হিসেবে আসলে ইমাম সাহেবদেরকে যেটা শেখানো দরকার ছিল সেটি হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তার রক্তে ইনসুলিন হরমোন রয়েছে মাত্রাতিরিক্ত এবং শর্করা জাতীয় খাবার খেলেই শুধুমাত্র তার দেহ সেটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারে না, সঠিক ব্যবস্থাপনা করতে পারে না। সুতরাং টাইপ 2 ডায়াবেটিক রোগী যেন শর্করা খাবার থেকে দূরে থাকেন এবং ঘন ঘন না খান। এই তথ্যটা যদি সাধারণ মানুষের মধ্যে এই ইমাম সাহেবদের মাধ্যমে প্রচার করা যেত, তাহলে ডাক্তার ফরিদউদ্দিনের মতন ডাক্তারদের প্রয়োজনীয়তা আমাদের ভীষণভাবে কমে যেত।
এবং একদম। আলহামদুলিল্লাহ ইসলামী ফাউন্ডেশনের ইমাম সাহেবদেরকে আমরা এই জিনিসগুলি মোটিভেট করা, মসজিদ মিশনের ইমাম সাহেবদেরকে এটাই মোটিভেট করা, এবং গত 2 বছর থেকে ওনারা মসজিদে এই কথাগুলি বলতেছেন, এবং এই পোস্টারটা আমাদের মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছে যাবে। যে রোজার প্রস্তুতি প্রস্তুত 1 কোটি মানুষের, 1-2 জন তো না রে ভাই, 1 কোটি মানুষের। এবং সহি সালামত রাখতে পারলে উনি ফরজ আদায় করতে পারলেন। উনি জানলেন না, ওই যে যেটা আপনি বলছেন, আমরা হ্যাঁ, ইনসুলিন প্রসঙ্গে আসি। হ্যাঁ। নরমালি আমাদের দেশের ইনসুলিন 2 বার দেয় আমাদের দেশের লোকজন, মিক্স ইনসুলিনগুলি জি, জি। সকালে দেন, রাত্রে দেন। রাত্রে। ধরেন একটা এক্সাম্পল, উনি সকালবেলা 30 দেন, রাত্রে 20 দেন, তাতে ওনার সুগার কন্ট্রোল। উনি ভাবলেন আমার সুগার কন্ট্রোল, আমি যাবো কেন? একদমই। তা আমাদের দেশের মানুষের কমন সেন্স কি, যে সকাল মানি সেহরি, রাত মানি তো হলো ইফতার। ইফতার। তবে এটা লোকে ভাববে কেন? মানে ঔষধ নিচ্ছি বলে আমার চিনি নিয়ন্ত্রণে আছে। তো তাহলে চট করে ঔষধ বন্ধ করে দিয়ে আশা করব আমার চিনি নিয়ন্ত্রণে থাকবে? মাথায় বুদ্ধি একেবারে না থাকলে হয়তো কেউ সেটা করতে পারে। কিন্তু অ্যাম অধিকাংশ মানুষই তো এত বোকা না, তাই না? সকালটাই একটু আগেই গেছে সেহরিতে খাই। তো উনি যদি এই মনে করে যে সকালের ইনসুলিনটা সেহরিতে নেন, আর রাতে যে 20 নিতেন এটা ইফতারে নেন, ওই 30 দেওয়ার পরে 11টা-12টার সময় হাইপ হয়ে যাবে, উনি বেহুশ হয়ে যাবেন। এটাই হচ্ছে এডুকেশন। হ্যাঁ, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। যারা ইনসুলিন ব্যবহার করছেন এবং অ্যাম খাদ্যাভ্যাস পরিবর্তন করতে যারা রাজি নন, তারা কিন্তু অবশ্যই ডাক্তার ফরিদউদ্দিন যেই কৌশলের কথা বললেন, যেই সতর্কতার কথা বললেন, সেটাকে কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন এবং এটাকে মেনে চলবেন। কারণ অ্যাম তুলনামূলকভাবে অর্থাৎ যদি আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করতে না চান, তাহলে কিন্তু এই তথ্য বা এই চিকিৎসা আপনার ব্যবহার করতে হবে। যদিও তাতে আপনি অকাল মৃত্যুর শিকার হবেন। আপনি আগে মারা যাবেন। আপনার হৃদরোগ হবে দ্রুত, আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে, মস্তিষ্ক ঠিক মতন হয়তো কাজ করবে না। কিন্তু অ্যা তাৎক্ষণিকভাবে তো মারা যাবেন না। তাই না? কিন্তু যদি ইনসুলিন ব্যবহারের ক্ষেত্রে এই নিয়মটা না মানেন, তাহলে আবার ২ দিনের মধ্যেই মরে যেতে পারেন। হুম? তো সেই কারণে এই বোকামি করা ঠিক হবে না। অথচ এইটা যদি যেটা গাইডলাইন বলে যে না বেশি খাও বেশি ইনসুলিন, কম খাও কম, কম ইনসুলিন। তা আমরা তো সারা রাতই খাই। তো বেশি ইনসুলিন কখন দেখা উচিত? ইফতারের ইফতারিতে। সময় কারণ দেওয়া এরপরে তো উচিত। খাওয়া দাওয়া শুরু হয়। এটা শুরু হলো। তো এই যে ইফতার মানে হচ্ছে খাওয়া শুরু, যেটা আমাদের নাস্তা, এটাও কিন্তু খাওয়া শুরু। তো আমাদের সকালের ইনসুলিনটা যদি আমি ইফতার, এখন নতুন ইনসুলিন আসে, দিলাম, দিয়ে খেয়ে ফেললাম, আমাদের কোনো ঝামেলা নেই। জি, জি। আগের ইনসুলিন যেগুলি ছিল সেগুলো আপনি দিতে পারবেন, ইফতারের সময় দেন, দিয়ে কিছু ইফতার করে নামাজে যাবেন, একেবারে না খেয়ে আধা ঘন্টা অপেক্ষা নেই এখানে। যে ইনসুলিনই দেন আপনি, ওই ইনসুলিন দিয়ে ইফতার করে তারপর নামাজে যাবেন, ওটা রোজা অ্যাডজাস্ট হয়ে যায়। রাতে যে ইনসুলিন দিতেন সেটার হাফ বা 1/3 হচ্ছে সেহরিতে। সেহরিতে। তো সেই জায়গায় যদি আপনি সকালেরটা আশের সাথে দেন, হুঁশ থাকবে? একেবারে। এই জন্যই দর্শক মন্ডলী যারা দেখছেন, নিজেও এই জিনিসটা খেয়াল করবেন এবং অন্যদেরকেও বলবেন, এটা হচ্ছে আমাদের সকলের সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, যে একটা লোক যেন তার ফরজকে ফরজ হিসাবে সহি সালামত আদায় করতে নিরাপদে পারে, করতে পারে। নিরাপদে করতে পারে। তাহলে রোগীকে আসলে সুস্থ হবার পথ দেখানোটা আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু উনারা সু শুধুমাত্র চিনি ব্যবস্থাপনার পথই দেখাচ্ছেন, যেটা ঔষধ ভিত্তিক। ঠিক ট্যাবলেটটাও, যে লং অ্যাক্টিং ট্যাবলেট যেগুলো আমরা তো এখন একবার খাই, 2 বার খাই মাত্র। লং অ্যাক্টিং ট্যাবলেট সকালে একবারই খাই। তো এই ট্যাবলেটটা যদি বুলেট এর সাথে খান, একই তাহলে তো দশা হবে। সর্বনাশ। তাহলে খাবে কখন? ইফতারের ইফতারে। সময়। যে ইফতারের সময় আপনি পানি খাইলেন, ট্যাবলেট খাইলেন, পুরা ইফতার করে নামাজে যাবেন, আধা ঘন্টা অপেক্ষা করেন না, অন্য সময় আধা ঘন্টা, এখানে না। এটা হলো অ্যাডজাস্টমেন্ট, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, খুবই সিম্পল, ছোট একটি আসলে তথ্য। কিন্তু কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে একটু ভুলের মাসুল হচ্ছে যে উনি রোজাও রাখতে পারবেন না, বেহুশ হবেন, পুরা বাড়ির রোজাটা নিয়ে টানাটানি লাগবে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যে এই সুযোগ দেওয়ার জন্য, যে এই কথাগুলি দেশবাসীকে আমরা, আমাদের রোগীকে, দেশবাসীকে, উলামায়ে কেরামদেরকে বলতে পারছি, যে এটা আমাদের সকলেরই দায়িত্ব। একেবারে যথার্থ বলেছেন। এবং সেটি যদি ওলামা ইকরামদের সঙ্গে যদি ডাক্তারদের একটা সমন্বয় ঘটানো যায়, সেটি কিন্তু রোগীর জন্য আরো অনেক বেশি আমরা তাই ধর্মী এবং চেষ্টা করছি। চিকিৎসক যে দুটি আমরা বিষয়ে কাভার এসএলবির করতে মাধ্যমে গত 2 বছর থেকে ইসলামী ফাউন্ডেশনে যিনারা ইমাম সাহেব, ইমাম ট্রেনিং এ আসেন, তাদেরকে। ওদের ওই যে ইয়েতে, আমাদের সংসদ ভবনের সামনে ওদের অফিস আছে, সেখানে যে এই জিনিসগুলি বোঝানো, একদম। এবং আমাদের যে লিফলেট আছে সেই লিফলেটটা দেওয়া, তাদেরকে দেয়া। যেটাকে ওনারা ডায়াবেটিসের স্বাস্থ্য বার্তা নামে ওদের সমস্ত ইমামদের কাছে খুবই পৌঁছে চমৎকার একটি আসলে ইনিশিয়েটিভ এবং এবং ঠিক একেবারেই একইভাবে মসজিদ level। মিশন, ওই যে আমাদের মানে ইউনিভার্সিটির সামনেই তো কাটাবন মসজিদ মিশনের ইয়ে, ওদের মাধ্যমে আমরা ওনাদের প্রায় কয়েক হাজার ইমাম এই সেম জিনিসই গত 2 বছর থেকে বলার চেষ্টা করছি, যে আপনারা বলেন তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। আর এর মাধ্যমেই টাইপ 2 ডায়াবেটিসটা যে আসলে একটি অ্যা থামিয়ে দেওয়ার যোগ্য অসুখ, অর্থাৎ এটাকে চিরস্থায়ী অসুখ যে নয়, এই তথ্যগুলো প্রচার করা যেত। কিন্তু তা করা হচ্ছে না। বরং ইমাম সাহেবদের মাধ্যমে সারা দেশের বিভিন্ন মসজিদগুলোতে যেটা নতুন করে আসলে শেখানো হচ্ছে, সেটা হচ্ছে আপনি ঔষধ ভিত্তিক ব্যবস্থাপনা করুন। যেটা কি বলবো? যে অত্যন্ত দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার যে মসজিদকে ব্যবহার করা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বেনিফিটের জন্যে। দাবি করা হচ্ছে মানুষের উপকারের চেষ্টা করছি আমরা। কিন্তু মানুষের উপকারের চেষ্টা করতে গেলে সেটা তো বিজ্ঞান ভিত্তিক হতে হবে। এবং সমস্যা টাইপ 2 ডায়াবেটিসে যেখানে দুটো, অতিরিক্ত ইনসুলিন, অতিরিক্ত চিনি। আপনি শুধুমাত্র অতিরিক্ত চিনির
ব্যবস্থাপনার ব্যবস্থা করছেন, যেখানে অতিরিক্ত চিনিটা আসলে লক্ষণ। অতিরিক্ত ইনসুলিনের কারণে পরবর্তীতে অতিরিক্ত চিনিটা হয়। তো আপনি চিনিটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন, অথচ ইনসুলিন যে বেড়ে রয়েছে, এটাকে পরীক্ষাও করছেন না। তো এবং এই তথ্যই সাধারণ মানুষের মধ্যে প্রচার করছেন। তা আপনি তো আসলে দেশের ১২টা বাজাচ্ছেন। সারা দেশে এই যে টাইপ 2 ডায়াবেটিস রোগের এই প্রাদুর্ভাব, এই ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ার পেছনে ওনাদের এই যে অন্ধত্ব, এই অন্ধত্বটা একটা বিশাল ভূমিকা রাখে। ওনাদের এই অজ্ঞতা একটি বিশাল ভূমিকা রাখছে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজামাল খান, আপনার কাছে আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে রমজানের খাবার দাবার নিয়ে। বিশেষ করে আমি একটি জিনিস আসলে নোটিফাই করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য আলাদাভাবে কোনো ডাইনিং এর ব্যবস্থা নেই। একই সঙ্গে সবাই একদম বৃদ্ধ থেকে শুরু করে ন্যূনতম কনিষ্ঠতম সদস্য পর্যন্ত সবাই, এবং ডাইনিং টেবিলে সব ধরনের আইটেমই কিন্তু থেকে যায়। তাদের সামনে চকচক করছে একটি মিষ্টি, একটা মিষ্টি জাতীয় পণ্য, এটাকে এই জিনিসটাকে এড়ানো সারাদিন রোজা রাখার পর খুব কঠিন। তো এই ক্ষেত্রে খাদ্যাভ্যাসের যে এই পরিবর্তনটি, এবং সেহরিতে কি খাবেন, ইফতারিতে কি খাবেন, ইফতারিতে অনেকে খেজুর দিয়ে ইফতার শুরু করতে চান, সেটি তার জন্য কতখানি নিরাপদ হবে। শরবত এটি আমাদের কালচারের একটি অংশ, এই সময় অনেকে শরবত খেয়ে ফেলেন। এর এত কিছুর পরেও কিভাবে নিরাপদ রোজা রাখা যাবে? তো চমৎকার প্রশ্ন। কিন্তু জবাবটা দেওয়ার আগে আমি জবাবটা আপনাদেরকে যেভাবে দেব, সেটা বলে রাখি। সেটি হচ্ছে একজন সুস্থ মানুষ যা মনে চায় খাচ্ছে। সেটা দেখে আপনিও যদি মনে করেন, আপনি টাইপ 2 ডায়াবেটিক রোগী, আপনি যদি মনে করেন আমি যা মনে চাই খাবো, তাহলে আপনি সেই একই রকমভাবে ভুগবেন। আপনার শরীরটা যে ভেঙে গিয়েছে এই কথাটাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে সেই অনুযায়ী আপনাকে আপনার পরিকল্পনা করতে হবে। একটা খেজুর খেয়ে ফেললে রোজা আ স ই ইফতারের পরে আপনি ১ টা ২ টো খেজুর খেলে হয়তো সাংঘাতিক ক্ষতি যে হয়ে যাবে তা নয়। কিন্তু আ আপনি ৮ টা ১০ টা করে খেজুর খাবেন, তার সঙ্গে ২ গ্লাস এই শরবত খাবেন, চিনি দিয়ে গুলিয়ে একেবারে কড়া মিষ্টি করে এই শরবত খাবেন। তারপরে বুন্দিয়া খাবেন, খিচুড়ি খাবেন, ইত্যাদি, ইত্যাদি যদি শর্করা জাতীয় খাবার দিয়েই আপনার পেটটাকে ভরিয়ে ফেলার চেষ্টা করেন, তাহলে আপনার তো গন্ডগোল লাগবেই। কারণ আপনার দেহ তো এগুলোকে সহ্য করতে পারে না। এই বিষয়টা বুঝতে হবে। সুতরাং এই ডাক্তাররা সাধারণত যেটা করেন সেটা হচ্ছে যে, "না, আপনি যেমন খুশি খান আরকি, খাবেন না?" এরকম বোঝানোর চেষ্টা করেন। এটা বোঝালে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে, রোগীর তখন ঔষধের উপর নির্ভর করা ছাড়া পথ থাকে না। তখন সে মনের সুখে খায় কিন্তু ওষুধের উপর নির্ভর করে থাকে। ক্রমান্বয়ে তার শরীরটা আরো খারাপ হতে থাকে। বুঝতে পারছেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। অকাল মৃত্যু। কিন্তু আমি চাই আপনারা সুস্থ থাকুন এবং সুস্থ থাকতে গেলে এই খাবারগুলো ইচ্ছে মতন খাওয়া চলবে না। খাওয়া চলবে না। আপনার দেহ ভেঙে গিয়েছে, এটা আমার দোষ না। এবং এই ভাঙা দেহে এখন আপনি সব খেয়ে ওই হজম করে ফেলবেন এবং সুস্থ থাকবেন। না, হবে না। সুতরাং এইগুলোকে বাদ দিতে হবে। উম এগুলো বাদ দিয়ে অন্য খাবার আপনি বেশি করে খেতে পারেন। আপনি আ মুরগি ভাজি করে নিন, মুরগি ভাজা। কিন্তু অবশ্যই এর মধ্যে ওই যে আটা দিয়ে একটা প্রলেপ দেয়া হয় সেটা যেন না করেন, বা ময়দা দিয়ে প্রলেপ না দিয়ে একদম মুরগির টুকরোকে ভেজে সেটা খান, মাংস কষিয়ে নিয়ে সেটা খান, মাছ ভেজে সেটা খান, ডিম কয়েকটা সিদ্ধ করে নিয়ে খেয়ে নেন, কোনো দোষ নাই। আম তেল চর্বি বলতে নারকেল তেল অথবা আম চর্বির মধ্যে প্রাণীজ চর্বি বা ঘি, মাখন এগুলোর সঙ্গে খান, দোষ নাই। কিন্তু যদি এবং এগুলোর শুরুতে ইফতার করার সময় ১ টা বা ২ টো খেজুরও আপনি খেতে পারবেন। কিন্তু ওই বাটি ভরে বা প্লেট ভরে এই খিচুড়ি খেয়ে আপনি যদি ইফতার করেন, তাহলে সর্বনাশ হবে। তো সেদিকটা খেয়াল রাখতে হবে। নিয়ন্ত্রণে থাকবে কি ডায়াবেটিস? ধন্যবাদ। রোজা রাখতে হলে আমাদের ২ টা খাবারই তো নিতে হয়। একটা হলো সেহরি, আরেকটা হলো ইফতার, তাই না? তো ২ টা জিনিসই আমরা যখন সেহরি খাবো, এটা খেয়ে তো আমাদের রোজা রাখতে হবে। তো অনেকের আমাদের অভ্যাস আছে যে অনেকে আমরা রোজা মানে সেহরি খাই না। খেয়ে স্কিপ করে ঠিক দিই। আছে? হ্যাঁ। আবার অনেকে আমরা যখন গ্রামে ছিলাম দেখছি মানে ভোর রাত ১২ টার দিকে উঠে বলে যে সেহরির সময় শেষ। সেহরি না খাওয়াটা দোষের কিছু না। মানে যদি কোনো কারণে খেতে না পারেন, এমনিতে সেহরি খাওয়াটা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সেহরি খেতেন এবং সেহরি খেতে আমাদের উৎসাহিত করেছেন। তো সেই আলোকে সেহরি আমাদের খাওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু খাবারগুলো কি খাবো? ওই একই কথা। শর্করা জাতীয় যে খাবারগুলো সেগুলো বাদ দিয়ে বাকি গুলো খান। আপনাকে শর্করা খেতেই হবে এইরকম তো আ কোথাও নির্দেশনা দেয়া নেই। তাই না? সুস্থ মানুষ হলে খেতে পারেন। কিন্তু আপনি অসুস্থ। সুতরাং আপনার ক্ষেত্রে যেই জিনিসটা আপনার দেহে সহ্য হয় না, সেই জিনিসটা আপনাকে বাদ দিতে হবে। তাহলে আপনি নিরাপদে রোজা রাখতে পারবেন পুরো রোজার মাস
রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ হুকুমটিকে সম্পন্ন করতে পারবেন। কোনটা গুরুত্বপূর্ণ? ঠিক আছে? কিন্তু যারা রোজাদার ব্যক্তি, রোজা রাখবে, ডায়াবেটিক রোগী যারা, তাদের নিয়ম হলো তারা যখন সেহরি খাবে, সেহরির একবারে শেষ সময় গিয়ে তারা সেহরি খাবে। ১ম কথা একেবারে হলো এটা। একদম সবার শেষে। একবার সবার শেষে। আবার আজান দেওয়ার আগে অবশ্যই এটা শেষ তো করবে। বটেই। তো সেহরি খেতে হবে একবারে শেষ সময়ের দিকে। আর দ্বিতীয় কথা হলো সেহরিতে যে খাবারগুলো থাকবে, যে খাবার আমরা খাবো, এই খাবারগুলি এমন খাবার হতে হবে যেটা আমাদের পেটে বেশিক্ষণ থাকে। সেজন্য সেহরিতে যে খাবারগুলো থাকবে সেখানে আমাদের যেগুলি জটিল শর্করা, যেগুলো প্রোটিন এবং ফ্যাট, এই ৩ ধরনের খাবারই ওই সেহরির খাবারে থাকতে হবে। মাংস থাকলে কিন্তু আরো ভালো। মাছ, মাংস হ্যাঁ, সবার মুখেই শুনবেন যে এগুলো হজম হতে সময় বেশি লাগে। তাহলে ভালো কথা। পেট ভরে থাকবে লম্বা সময়। আর অন্য যে সুবিধাটা আমরা পাবো সেটি হচ্ছে আমাদের ক্ষুধা কিন্তু আম লাগে যখন ইনসুলিন হরমোনটা কমতে শুরু করে আমাদের দেহে। আপনি সেহরি খেয়েছেন, সেহরিতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিছু ছিল। ভাত, রুটি যাই হোক সেটা আপনি খেয়েছেন। খাওয়ার কারণে রক্তে চিনি বেড়ে গিয়েছে। তো চিনি বাড়ার সঙ্গে, সঙ্গে সাথে ইনসুলিন হরমোনও বেড়ে গিয়েছে। এরপরে আপনি সকালবেলা থেকে উঠে আর কিছু খাচ্ছেন না। তাতে ৯টা, ১০টা, ১১টা এইরকম সময়ে ধীরে আপনার ওই যে অতিরিক্ত চিনি যেটা ছিল সেটা আপনার দেহ ধীরে ব্যবস্থাপনা করে চর্বি আকারে আপনার দেহে জমা করিয়ে রক্তের চিনিটাকে খানিকটা কমিয়ে এনেছে। তখন ইনসুলিন হরমোনটাও আস্তে নামতে শুরু করল। তখনই কিন্তু ইনসুলিন হরমোন আমাদেরকে ক্ষুধার অনুভূতি আ দেওয়ার জন্যে ব্রেইনকে বলবে। ঠিক বলে তা না কিন্তু ব্রেইন এটা ডিটেক্ট করে আ তখন এই ক্ষুধার অনুভূতিটা জাগায়। যদি আপনি কার্বোহাইড্রেট না খান, তাহলে যেহেতু ইনসুলিন হরমোনটা এভাবে করে বাড়ে না এবং এভাবে করে কমারও প্রয়োজন পড়ে না, তখন কিন্তু ক্ষুধা পায় না। এবং সেজন্যেই যারা রোজা রাখতে চান, তারা যদি সেহরিতে মাছ, মাংস, ডিম এইগুলো দিয়ে আপনি সেহরিটা করে নেন, সবুজ শাকসবজিও কিছু চলতে পারে। যদি এগুলো দিয়ে সেহরি করে নেন, তাহলে কিন্তু আপনার ক্ষুধা পাবে অনেক কম। আপনি অনেক আরামে রোজাটা রাখতে পারবেন। এবং এখানে তাকে পর্যাপ্ত খাবারই খেতে হবে। তার যেটা রিকোয়ার্ড অ্যামাউন্ট জি, এটা খেতে হবে। ওই অল্প একটু খেয়ে আমি সেহরি খাবার শেষ করলাম, এটা যেন না এটা হয়। যেন না হয়। ঠিক আছে? তো অ্যাম যদি মাছ, মাংস, ডিম খান অর্থাৎ শর্করা যদি না খান, তাহলে কিন্তু আপনি অন্য খাবার পেট ভরে খেতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে কমিয়ে খাবার ভাবনা করার দরকার নেই। আপনার জন্য বিপদ হচ্ছে কার্বোহাইড্রেট। আপনি কার্বোহাইড্রেটটা বাদ দিয়ে দিন। এরপরে বাকিগুলো পেট ভরে খান। তাহলে এভাবে যদি আমরা খাই, তাহলে আমরা ওই সেহরিতে যে খাবারটা খাবো এটা অনেকক্ষণ যাবত আমাদের এবং যে খাবারগুলো এটা আসলে লাস্টিং থাকবে পাবে, মানে থাকবে। দীর্ঘক্ষণ রাইট। আচ্ছা, এবার আসি ইফতারি বেলা। তো ইফতারিতে আমাদের সামনে তো বিভিন্ন ধরনের আইটেমই থাকে। তবে ডায়াবেটিকস রোগীদের ক্ষেত্রে যেগুলি সুগারি আইটেম, যেগুলি মিষ্টান্ন জিনিস, এগুলো অবশ্যই এভয়েড করতে হবে। বাদ হ্যাঁ, বাকি অন্যান্য খাবার সে খেতে পারবে। তো কিন্তু সুগারি আইটেমসটা তাকে এভয়েড খেজুর করতে খেতে হবে। তার পারবে কিনা? খেজুর ১-২ টা খেতে এটি পারবে। কিন্তু হ্যাঁ, আবেগের সাথে জড়িত খেজুর ১-২ টা একদম। খেতে পারবে। তারপর আমরা পেঁয়াজ, আমাদের কমন যেগুলো, হ্যাঁ, জি, এগুলো ১-২ টা খেতে পারবে, কোনো সমস্যা নাই। তারপরে কিছু ফলমূলও খেতে পারে। আচ্ছা। আর টক ফল তো অবশ্যই খেতে পারে, কোনো সমস্যা নেই। আর এখানে শরবতের পরিবর্তে যেটা আমরা মিষ্টি চিনি দিয়ে তৈরি করি, এখানে লেবু শরবত খেতে পারে সে। জি। যাতে মানে খুব নিরাপদে সে রোজা রাখতে পারে এভাবে ইফতার করে। এটা তো মিষ্টি চিনিটাকে বাদ দিতে হবে, মিষ্টির স্বাদটাকে বাদ দিতে হবে। ফল না খেয়ে পারলে ভালো। খুব ইচ্ছে করলে অল্প করে ফল খেতে পারেন। আর যদি ওই পরিকল্পনা করেন যে আমি ইফতারের পরে হেঁটে খানিকটা সময় কাটাবো অথবা আ আ তারাবির নামাজ যদি পড়েন তাহলে সেটার জন্যে কিছু পরিশ্রম যাবে। যদি এরকম পরিকল্পনা করে বা আপনি হয়তো আপনার এই ইফতারের পরে তারাবির নামাজ গিয়ে পড়লেন। তারপরে হয়তো কিছুক্ষণ ব্যায়াম করলেন। জিমনেশিয়ামে গিয়ে যারা ব্যায়াম করে তারা এরকম ব্যায়াম করতে পারেন। যদি সেরকম কিছু পরিকল্পনা করেন, তাহলে আপনি কিন্তু অ্যাম আরেকটু বেশি খেয়ে নিতে পারবেন। শর্করা জাতীয় খাবারও আরেকটু বেশি খেয়ে নিলে খুব বিপদে পড়বেন যে তা নয়। আ কিন্তু এটা একেকজনের জন্য একেক মাত্রায় হবে। তাই নির্দিষ্ট করে বলা যে আপনি এতটা খেতে পারবেন, এতটা খেতে পারবেন না, এভাবে বলা যাবে না। আপনাকে নিজের পরীক্ষা করে দেখতে হবে যে আপনি কতটুকু খেতে পারেন, কতটুকু পরিশ্রম করলে আপনার তারপরে রক্তের চিনির মাত্রা আবার স্বাভাবিক পর্যায়ে নেমে আসে, এটা দেখতে হবে। তো আপনি যদি সচেতনভাবে এটা করেন, তাহলে এই যে অ্যা মজাদার, মুখরোচক যে ইফতারের আইটেমগুলো, এগুলো অল্প পরিমাণে আপনি খেতে পারবেন। কিন্তু মিষ্টি স্বাদের জিনিসগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। আর কোনো একটি আইটেমের প্রতি যদি আপনার এরকম ব্যাপার হয় যে আপনি খেতে শুরু করলে থামতে পারেন না, তাহলে সেটা খাবেন না। কারণ সেটা আপনাকে তাহলে অ্যা থামতে না পারলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। প্রাইমারি একটা ধারণা আপনি দিলেন। আমি স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন আপনার কাছে আসতে চাই একটু একটা বিষয় নিয়ে যে এই রমজান রোজা রাখার সময় অনেকেই একটু আশঙ্কায় ভোগেন, আতঙ্কে ভোগেন, বিশেষ করে যখন বেলাটা বাড়তে থাকে। ৪টা বাজে তখন আমরা সাধারণ যারা নন ডায়াবেটিক তাদেরই একটা মোটামুটি হাহাকার লেগে যায়। কিন্তু এই যে উনি স্বীকার করলেন যে মোটামুটি হাহাকার লেগে যায়। উম যারা আমরা এই শর্করা জাতীয় খাবারগুলোকে পরিত্যাগ করে তারপরে জীবন ধারণ করি, তাদের কিন্তু এই ঘটনাটা ঘটে না। তো উনি শুরুতেই আমি বলেছিলাম যে উনি নিজে আসলে কমপক্ষে টাইপ 2 ডায়াবেটিসের প্রাইমারি স্টেজ এ রয়েছেন।
অর্থাৎ উনার দেহে এখন ইনসুলিন হরমোনটা বাড়ছে, সেই সমস্যায় রয়েছেন। এই অবস্থাটাতে কিন্তু ক্ষুধা বেশি পায়। এই অবস্থাটাতে এই শর্করা জাতীয় খাবারগুলোর প্রতি টান আমরা বেশি অনুভব করি। তো আ খুব সম্ভবত উনি সেই কারণেই রোজা রাখার সময়ে এই ৩ঃ০০-৪ঃ০০ র সময় উনার কাছে গিয়ে মনে হয় যে, "আমি কি পারবো? আমার তো মাথা ঘুরায়।" এরকম হয়তো মনে হয়। সকলে কিন্তু সেটা হবে না। আর আপনি যদি ওই রজব মাস থেকে শুরু করে এই খাবার থেকে শর্করা বাদ দেওয়ার প্রশিক্ষণটা সম্পন্ন করে ফেলেন রমজান মাসের আগেই, তাহলে রমজান মাসে গিয়ে আপনি টেরও পাবেন না। মানে মাঝে, মাঝে এখন তো শীতকালে প্রায় রোজা হয়ে যাচ্ছে। তো গিয়ে আপনার মনে হবে যে রোজা গেল কোথা দিয়ে? হয় কেমন মাথাটা ঘোরাচ্ছে, ঝিমঝিম করছে, মনে ব্লাড সুগার কমে গেছে। কিন্তু সেক্ষেত্রে ডায়াবেটিক রোগী যারা নিয়মিত ইনসুলিন দেন অথবা ওষুধ খান তাদের জন্য ব্যাপারটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অনেকেই সুগার মাপতে চান না। মনে করেন যে শরীর থেকে যদি রক্ত এক ফোঁটা বের হয় তাহলে রোজা বোধহয় তার গুরুত্ব হারায়। তো এই জায়গাটিতে ইনসুলিন নেয়া এবং এই ব্লাড সুগার চেক করা সেটি রোগীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটি কি আসলে করা সম্ভব কিনা? রাখেন যে রোজা রেখে আমি সুগার টেস্ট করতে পারবো কিনা বা জি, মনিটরিংটা কিভাবে একেবারেই হ্যাঁ। হবে। এই যে যেটা বললেন আপনি যে বিকাল হলে পরে এরকম খারাপ লাগে, এটি না লাগার জন্য কিন্তু যেটা আপনি বলছেন খুব ইম্পর্টেন্ট ডায়েট। আমি শেষ রাতের আমার সেহরি কোনো সময় মিস করব না। একেবারেই। শেষ রাতে এমন খাবার খাবো যেটা বেশি সময় বেশিক্ষণ থাকে। থাকবে। বেশি তো যদি আমি সঠিক খাবার খাই অথবা আমি যদি মোটাকাটা লোক হই, তাহলে সেহরিতে কিন্তু কিছু না খেলেও আমার অসুবিধে হবে না। কেন? না খেলে আমার ইনসুলিন হরমোনটা বাড়বে না। ইনসুলিন হরমোন না বাড়লে আমার দেহ তখন গ্লুকাগন হরমোনটাকে বাড়িয়ে দেহের আ যে জমে থাকা চর্বি, সেই চর্বি ভাঙিয়ে আমার দেহকে চালাতে শুরু করবে এবং তারই অংশ হিসেবে কিটোন উৎপাদন হবে। আপনার মস্তিষ্ক তখন চলবে কিটোন দিয়ে। আপনার দেহ চলবে ফ্যাটি অ্যাসিড দিয়ে পেশিগুলো এবং কিটোন দিয়ে আপনার হৃৎপিণ্ড, আপনার কিডনি এইগুলো এই দুটোকেই ব্যবহার করে চমৎকারভাবে চলবে। ফলে এই বেলা শেষে গিয়ে কিন্তু আপনার ক্ষুধার অনুভূতি হবে না। তো দুঃখজনকভাবে ওনারা সবসময় আসলে এই যেহেতু শর্করা সমৃদ্ধ খাবার খেয়েই ওনারা অভ্যস্ত এবং সারা জীবন তাই করে এসেছেন। ওনাদের কাছে এটা হচ্ছে একটা অভিজ্ঞতা যে আমরা যদি সেহরি না খাই তাহলে তো আমাদের কষ্ট হয়। তো হবেই তো যদি আপনি শর্করা জাতীয় খাবার খেয়ে এই অভ্যাস করে থাকেন তাহলে আপনার অসুবিধা হবে। কিন্তু যারা খাবার থেকে শর্করা বাদ দেওয়ার অভ্যাস করে ফেলেছেন তাদের কিন্তু এই সমস্যা হয় না। জিনিসটাকে নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন। সময় থাকে। এবং ডায়েটের ব্যাপারে আরেকটা ছোট জিনিস আপনাকে বলি যে ডায়েট কিন্তু রমজানে কমানো হয় না। বেরমজানে একটা লোক যে ডায়াবেটিসের বইগুলো দেখছেন যে জি, 1200 খাবারগুলো 1400 হ্যাঁ। করা থাকে। ধরেন ফর এক্সাম্পল একটা লোক 1600 ক্যালোরি খেতেন। জি, ওই 1600 ক্যালোরি বেরমজানে উনাকে 5 থেকে 6 বার ভাগ করে দেওয়া ছিল। জি। ওই সেম জিনিসই কিন্তু রমজানে এসে ২ ভাগ 3 বার করে করে দেওয়া দিয়েছে। 3 বার করে দেওয়া। ৩ বার। তাহলে তো রমজানের আগে এই ৫-৬ বার করে দেওয়া ছিল। আর রমজান মাসে এসে ৩ বার করে দিলেও সেটা ঠিক আছে। কেন? মানে উনারা যে আসলে অসুখটাকে বোঝেন না, উনারা যে আসলে যে চিকিৎসা দিচ্ছেন সেটাও বোঝেন না, এই কথাগুলো থেকেই সেটা পরিষ্কার হয়ে যায়। কারণ যখন আপনি রোজা রাখছেন না, তখন আপনাকে বলবে ৫ বেলা খেতে, ৬ বেলা খেতে, ৭ বেলা খেতে। কেন? যেখানে রোজা রাখার সময়ে ৩ বেলা খেলেই ঠিক আছে। তো অন্য সময়ে ৩ বেলা খেলে দোষটা কি? আমি রাতের বেলায় আ মানে রোজার সময় রাতের বেলায় খাচ্ছি। আমি ঠিক করলাম আমি রাতের বেলায় খাবো না, আমি দিনের বেলায় খাবো। দিনের বেলায় ৩ বেলা খাবো। দোষটা কি? কোনো দোষ নাই কিন্তু আসলে। এবং যদি কেউ এই কাজ করেন, এই যে ঘন, ঘন খাওয়ার পরিবর্তে দিনে ৩ বেলা খাবারের বাইরে কোনো খাবার না খান, পানি খেতে পারবেন, কালো চা, কফি এগুলো খেতে পারবেন। কিন্তু অন্য কোনো খাবার খাবেন না। তাহলে কিন্তু আপনি আপনার জন্য ডায়াবেটিস ম্যানেজ করাটা, ডায়াবেটিসকে থামিয়ে দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। ১ম এ ৩ বেলা ঠিক করা, তারপরে ঠিক করা হচ্ছে যে ৩ বেলাতে আপনি কি খাবেন। শর্করাটাকে কমিয়ে দিন, বাদ দিয়ে দিন। ৩ বেলা পেট ভরে খান। আপনার ডায়াবেটিস বিদায় হবে আপনার দেহ থেকে। ইফতার, তারাবির নামাজ পড়ে এসে একবার অল্প, আর এটা হলো সেহরি। হ্যাঁ, তো এই যে ৩ বার করে দেওয়া, এই ৩ বারই উনাকে খেতে হবে। কোনটাই মিস দেওয়া যাবে না। এবং আলহামদুলিল্লাহ আমাদের ডায়াবেটিক সব বইগুলিতে রমজানের চার্ট এখন। দেয়া আছে। ইউনিভার্সিটির বইগুলিতে রমজানের চার্ট, ইউনিভার্সিটি আলাদা ডায়াবেটিক রোগীর রোজার খাওয়ার নামে আলাদা একটা লিফলেটই দেওয়া হয়। এবং এসএডবির মাধ্যমে আমরা সারা দেশের সমস্ত যারা এন্ডোক্রাইনোলজিস্ট প্র্যাকটিস করছেন জি, এদেরকে আমরা যে জিনিসগুলি দেই তার ভিতরে একটা হলো পোস্টার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, আরেকটা হলো ডায়েটের লিফলেট এটা যেন মানুষকে সে দেয়। দিতে পারি। আরেকটা আপনি জানেন যে রমজান প্রেসক্রিপশন, যেটা বাংলাদেশের জন্য অনবদ্য, যে পৃথিবীর কোথাও নেই, যেটা ইউনিভার্সিটি আমার মাধ্যমেই এটা শুরু হয় এবং আমার ছাত্ররা এখন এটা ফলো করছে, এটা খুব যেটাকে বলে দারুণ রমজান একটা প্রেসক্রিপশন। আজকে আমরা যা আলাপ করলাম তার সব সামারি কিন্তু এই রমজান প্রেসক্রিপশনে লেখা। প্রেসক্রিপশনের মধ্যে এবং এই প্রেসক্রিপশন, এই যে নির্দেশনা, এই সমস্ত দিয়েই উনারা আমাদের দেশের সাধারণ রোগীদের ১২ টা, ইনফেক্ট ১২ টা না ১৪ টা বাজিয়ে অলরেডি সেরেছেন। এখন আমাদেরকে পরিশ্রম করে
এই ১৪টা থেকে ঘুরিয়ে আস্তে, আস্তে আত্মরক্ষার চেষ্টা করতে হবে। তো আপনাদের সহযোগিতা সেজন্যই আমার প্রয়োজন। যে একটা প্রস্তুতি কি হবে, হাইপো হলে কি করবে, খাওয়া কখন, মানে কি করবে, এই পুরো জিনিসের একটা সামারি দেওয়া এবং ঔষধগুলিকে একেবারে স্পষ্ট এইভাবে লেখা ইফতার সন্ধ্যার আসেরই যে আমার ইনসুলিন ইফতারে নিও কোন সময়, ও কি ইফতারের আগে ইনসুলিন নিয়ে নিবে, তা না, দেয়া, ইফতারের পানি খেয়ে পানি খেতে একেবারে হবে। স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া ইফতারের পানি খেয়ে, একদম। পানি খাইলো বাস, অথবা তারপরে ওষুধটা শুরু হয়ে যদি গেল। খালি পেটে খেতে হতো, ওইটা সেটি ইফতারের পানি খাইলেন, ওই পানি দিয়ে ট্যাবলেট খেয়ে ফেললেন, একদম। তারপর আপনি তারপরে আপনার তার ইফতার ইফতার। করে যান। তাহলে ওই যে নিরাপদে ডায়াবেটিক রোজা পালনের জন্য যা প্রয়োজন, কি প্রয়োজন, প্রথম প্রয়োজন হলো মানুষকে উদ্বুদ্ধ করা, কালেকশন বলে এটাকে, কালেকশন, এই যে আজকে কিন্তু এটারই পার্ট যে উদ্বুদ্ধ করা মানুষকে। জি। সেকেন্ড পার্ট হলো সিলেকশন, Selection, যেটা আমার যে যারা যারা রোজা সাজামাল রাখতে বলছে পারবে। যে রোগী আগে আসলে পরে আমরা তার পুরো একটা থরো চেক করি, যেটা আপনি বলছেন, জি। যেটা থরো ফিজিক্যাল, মেন্টাল এন্ড বায়োকেমিক্যাল। আমি বাইরে থেকে চকচক করছে, ক্রিয়েটিনিন 3 রয়েছে, তাকে তো করা যাবে না। তাহলে ফিজিক্যাল, মেন্টাল এবং রোগী হিসাবে বায়োকেমিক্যাল ফিটনেস দরকার, জি। এই তিনটা। হ্যাঁ, রোগী ফিট হইলেন, এডুকেশন মোটিভেশন, যে যা আমরা আলাপ করছি এটা হয় চেম্বার এডুকেশন, নাহলে রোগীকে জড়ো করে। করে একসাথে। রোগীকে জড়ো করে কথা বললে আমি সারা দেশের আমাদের যারা দেখছেন এন্ডোক্রাইনোলজিস্টরা রিকোয়েস্ট করবো যে রমজানের আগের জন্য এই প্র্যাকটিসটা করেন, রোগীকে জড়ো করে এডুকেশন দেওয়া। প্রত্যেক মেডিকেল কলেজের আউটডোরে রোগী দেখতেছেন, সেখানে একটা দিন ঠিক করেন যে সপ্তাহে একদিন আমরা রমজান এডুকেশন দেবো। এডুকেশনটা আমরা করব। আমার শাহজামাল সাহেব তো দেন, ওনার এখানে আচ্ছা। ইউনিভার্সিটিতে দেওয়া, এখন সব মেডিকেল কলেজগুলিতে এই রেওয়াজ চালু হয়েছে, পেশেন্ট এডুকেশন। একটা মানুষ যদি সরাসরি জেনে শুনে বুঝে আগায়, তার জন্য সহজ হয়ে গেল। এরপরে কাজ কি, রমজান সঠিক এডুকেশন। শুধু এডুকেশন দিলেই তো হবে না, সঠিকটা দিতে হবে। কারণ ভুল এডুকেশন দিয়ে আপনারা দেশের তো ১২টা বাজিয়ে ফেলেছেন অলরেডি। তো সেই একই জিনিস, সেই বস্তা পচা ভুল কথা আর বলে লাভ কি? দেশের তো উপকার হবে না তাহলে। মানুষের উপকার হবে না। তাই না? বিজ্ঞান যেখানে আপনাদের সঙ্গে একমত না, সেখানে এই কথাগুলো কেন আর প্রচার করবেন? সঠিক শিক্ষাটা দিতে হবে। তো বিশ্ববিদ্যালয় বলেন আর মসজিদ বলেন, এই জায়গাগুলোতে সঠিক তথ্যটা যাওয়া দরকার। টাইপ 2 ডায়াবেটিস রোগে ২ টো সমস্যা। ইনসুলিন থাকে মাত্রাতিরিক্ত এবং অনেক দিন ধরে মাত্রাতিরিক্ত ইনসুলিন থাকার পরে রক্তে চিনি বাড়তে শুরু করে। দুটোই সমস্যা, কিন্তু ইনসুলিন সমস্যাটা যেটা কেউ চেক করে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, সেটাকে সমাধান করা দরকার। দুটো সমস্যারই সমাধান কিন্তু আবার এক জায়গাতেই। খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিলে দুটো সমস্যা একসঙ্গে সারতে শুরু করে। একটা চিনির সমস্যাটা অতি দ্রুত সারে, ইনসুলিনের সমস্যাটা আরেকটু বেশি সময় নিয়ে সারে, কিন্তু সেরে যায়। এই কথাটা খেয়াল রাখা দরকার। সব মানুষের এই কথাটা বোঝা দরকার। প্রেসক্রিপশন, যেখানে স্পেসিফিক সব দেওয়া, কখন রোজা ভেঙে ফেলবে, কখন কি করবে, জি। কখন সুগার টেস্ট করবে, এই ইনস্ট্রাকশনগুলি দেওয়া। তাহলে আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে জানছি, দেশ বিদেশের ওলামায়ে কেরাম, যেটা নিয়ে আমাদের যে একটা পোস্টার, মানে রমজানে সুগার টেস্ট করা, আলেমদের অভিমত, সারা দেশের এন্ডোক্রাইনোলজিস্টদের ঘরে ঘরে এটা। রমজানের ব্যাপারে ওলামা, আলেমরা মতামত দেবে কেন? অসুখ যেহেতু, জিনিসটা তো এন্ডোক্রিনোলজিস্টদের মতামত দিতে হবে। আর মতামতের উপর ভিত্তি করে আলেমরা ঠিক করবেন যে ওনারা হ্যাঁ বলবেন না, না বলবেন। কিন্তু ওনারা মতামত দেবেন কেন? আর ইনফেক্ট সেটাই গন্ডগোলটা। আ ওনারা যেহেতু আলেমদের মধ্যে, আলেমদের কাছে ভুল তথ্য উপস্থাপন করেন, ওনাদের ভুল তথ্যের উপর ভিত্তি করে আলেমরা মনে করেন যে তাহলে বোধহয় ডায়াবেটিক রোগীর রোজা রাখা ঠিক হবে না। তার কারণ হচ্ছে আলেম ভদ্রলোক তো আর এন্ডোক্রিনোলজিস্ট নন। তো যখন একজন এন্ডোক্রিনোলজিস্ট তার সামনে গিয়ে বলেন যে এটা আসলে রোগীর জন্য ক্ষতিকর হবে, উনি তো সেটাই মানবেন, খুব স্বাভাবিক কথা। এবং তখন উনি বলবেন যদি এটা ক্ষতিকর হয় তাহলে তো নিশ্চয়ই রোজা রাখা ঠিক না। আর তারপরে আবার এন্ডোক্রিনোলজিস্ট করবেন কি সেই ফতোয়াকে নিয়ে বলবেন, "দেখেছ? আমি কিন্তু কত্ত বড় ফতোয়া নিয়ে এসেছি।" কই যাই? যে পোস্টারটা আপনি দেখলেন যে এখন জি, যাবে, জি, দেখি। সেখানেও লেখা ইসলামী চিন্তাবিদদের মতে রোজা রেখে সুগার টেস্ট করা যায়, এতে রোজার কোনো ক্ষতি হয় না, ইনসুলিনও দেয়া যাবে। ইনসুলিনও দেওয়া যায়। এই যে আপনি যেটা বললেন যে 5টার সময় আমার খারাপ লাগছে, ইফতার তো হবে সেই 5:30টার দিকে, তা আমি যদি এখন টেস্ট না করি, কারণ আমার তো বেশি সুগারের জন্য খারাপ লাগতে পারে, কমের অন্য জন্য কারণেও খারাপ লাগতে পারে, হয়তো আমি হাইটে আসছি, গেমে গেছি, লবণ কমে গেছে তাই খারাপ লাগছে, সুগার কমে যেও হতে পারে। যদি খোদা না খাস্তা তার সুগার কমে যায়, উনি টের পাইলেন না, তো বেহুশ হয়ে যাবেন। জি। উনি টেস্ট করে ফেললেন, না আলহামদুলিল্লাহ সুগার ভালো আছে, উনি কন্টিনিউ করলেন। একদম। যদি সুগার উনার কমে যায়, যেটাকে আমরা হাইপো বলি, যে উনি এখন 3.5 এর কাছাকাছি নিশ্চয়ই। এসে গেছেন, খারাপ লাগছে, তাহলে উনি উনার রোজা ভেঙে ফেলবেন, পরে এটা কাজা করতে হবে। এই নির্দেশনাটা অবশ্য অনুসরণ করা ভালো। যদি কারোর খুব সিরিয়াস রকমের ডায়াবেটিস থেকে থাকে, তাহলে অনেকেই বলেন যে আমার হাইপো হয়ে গিয়েছে। পরীক্ষা না করে এই কথাটা বলবেন না। কারণ আগেও একবার বলেছি যে যারা ইনসুলিন অথবা সালফোনিলুরিয়া গ্রুপের ঔষধ ব্যবহার না করছেন, তাদের কিন্তু হাইপো হয় না। কিন্তু অনেকেই দাবি করেন, "আমার যে গা কাঁপলো, আমার যে হাত পা কাঁপছিল, ঘাম ছিটলো।" হ্যাঁ, আরো অনেকগুলো সমস্যা আছে যেই সমস্যায় এই লক্ষণগুলো দেখা যায়। তো সেই লক্ষণগুলো বা সেই সমস্যার কারণে যদি আপনার এটা হয়ে থাকে, তাহলে সেটা অন্য সমস্যা। সেটা গ্লুকোজের সমস্যা না। তো
বা হাইপোর সমস্যা না। তো সঠিকভাবে সেজন্যে সমস্যাটা বোঝাটা খুব দরকার। তাই রক্ত পরীক্ষা করে যে চিনির মাত্রা পরিমাপ করা এটা তো কঠিন কিছু না এবং সাংঘাতিক দামিও না। তো যদি কেউ এরকম অনুভব করেন যে আপনার খারাপ লাগছে এবং আপনি মনে করছেন যে এটা হাইপো হতে পারে, সঙ্গে একবার রক্ত পরীক্ষা করে নিন। রক্ত পরীক্ষা করে দেখে নেন, দেখেন যে রক্তে চিনির মাত্রা স্বাভাবিক আছে, তাহলে বুঝবেন এটা অন্য কোনো কারণে হচ্ছে এবং আপনি তখন আর ভয় পাবেন না। আর যদি দেখেন যে না, এটা আপনার রক্তে চিনির মাত্রা আসলেই কমে গিয়েছে, অবশ্যই তখন রোজা ভেঙে উনি যেরকম বললেন, সঙ্গে আপনার রক্তে চিনির মাত্রা কিভাবে স্বাভাবিক পর্যায়ে আবার বাড়িয়ে আনা যায়, সেই চেষ্টা করতে হবে। আর হাইপো মেডিকেল ইমার্জেন্সি, হাইপো ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, এবং ইমার্জেন্সির সময় এটা রোজার মানে হুকুম অনেকেই থাকে না। ধর্মীয় রোজার মানে হুকুম থাকে না। কারণে অনেকে ভাঙতে আমরা চায়। ওলামাদের কেরামদের কাছ থেকে জেনেছি যে হাইপো মেডিকেল ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সির সময় আর রোজার হুকুম থাকে না, তখন যান বাঁচানো ফরজ। তাহলে উনি রোজা ভেঙে ফেলবেন, পরে এটা কাজা করবেন। তাহলে রোজা রেখেও সুগার টেস্ট করা যায়, রোজার কোনো ক্ষতি হয় না। এবং এটার ফতোয়ার মূল কাউন্টার সই করা কিন্তু খতিব বাইতুল মুকাররম। জি। আমাদের কাছে যে ফতোয়াটা আছে সেখানে খতিব সাহেবের সই করা যে একদম। এটা করা যায়। খতিব সাহেব কি এন্ডোক্রিনোলজিস্ট? আমার জানা ছিল না। ধন্যবাদ স্যার। আমরা সব যারা দর্শক নিজেরাও করবেন, নিজের বন্ধু বান্ধবদেরকে উদ্বুদ্ধ করবেন যে এটা করা যায়, এতে রোজার কোনো ক্ষতি হয় না। একেবারে শেষ এটা পর্যায়ে লাইফ সেভিং। জি স্যার। শেষ পর্যায়ে জাস্ট আমি কয়েক সেকেন্ড জানতে চাচ্ছি যে যারা এক্সারসাইজ করেন বা হাঁটেন তারা আসলে কখন হাঁটবেন? মানে ডায়াবেটিস রোজা ছাড়া অন্য সময় তো আমরা সকালে বিকেলে যে কোনো সময় হাঁটতে বলি, কিন্তু রোজার সময় তাকে হাঁটতে হবে। আমরা যারা তারাবির নামাজ পড়ি, 20 টাকা তারাবির নামাজ পড়ি, অনেকে বলেন মোটামুটি তারাবি পড়ি, এতে অনেক exercise হয়ে যায়। অর্ধেক এক্সারসাইজ হয়ে যায়। আচ্ছা। আর বাদ বাকি এরপরে সে ইফতারের পরে কিছুক্ষণ হাঁটতে পারে, অথবা এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে সে 15-20 মিনিট হেঁটে দিল, কোনো সমস্যা নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন। এবং এটার সাথে যে আমরা আরেকটা এই জন্য তাহলে আমরা বলতে পারি যে দিনের বেলা আমরা অতিরিক্ত পরিশ্রম করবো না, একদম এক্সারসাইজও না, এবং কোনো কারণে অন্য পরিশ্রম যেটা সেটাও করবো। সেটা অতিরিক্ত করবো না। এটা সন্ধ্যার পরে সব করবো। সবকিছু করতে পারবো। আম যদি খাবার থেকে শর্করা বাদ দিয়ে আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে দিনের বেলায় পরিশ্রম আপনি করতে পারবেন আসলে। আ যদি গরমের দিন হয় তাহলে অবশ্য তেষ্টা পেয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো সেদিকটা খেয়াল রেখে আ ছায়ার মধ্যে থেকে যতটা সম্ভব আম চেষ্টা করতে হবে। কিন্তু যদি ব্যাপারটা সেরকম না হয়, শীতকালের রোজা যদি হয়, তাহলে আপনি পরিশ্রমের কাজও করতে পারবেন। আম আপনার গায়ে আসলে লাগবে না। আর আম যারা ব্যায়াম করেন তারা এই সময় ওই যে পেশি বানানোর জন্য যারা ব্যায়াম করেন, তারা হয়তো ইফতারের আগে যদি এই ব্যায়ামগুলো করে নেন, তাহলে সেটা তাদের জন্যে খানিকটা উপকারী হবে। কারণ আম ব্যায়াম করার যে উপকারটা, আম ওজন নিয়ে যে ব্যায়াম করার যে বিষয়টা সেটা আপনি করলেন। এরপরে দেহের মধ্যে এই মাসলের মধ্যে যে আম ফাটল ধরার ব্যাপারটা বা চির ধরার ব্যাপারটা সেটা হয়ে গেল। এরপরে আপনি যখন ইফতার করলেন, মাছ, মাংস, ডিম খেলেন, সেগুলো থেকে প্রচুর প্রোটিন আপনার দেহ পেল এবং সেই প্রোটিন দিয়ে দেহের যেখানে মেরামত করা দরকার সেটা করে ফেলল। ফলে আপনি রোজাও রাখলেন, সুস্থও থাকলেন, আপনার দেহের পেশিগুলোও নিরাপদ থাকলো, ইত্যাদি। আ গন্ডগোল লাগে যখন আমরা শর্করা জাতীয় খাবারগুলো এই খাবারের সঙ্গে মিশিয়ে খেতে শুরু করি। আ তো সেটা থেকে যদি দূরে থাকি তাহলে কিন্তু আমরা নিরাপদে নিশ্চিন্তে রোজা রাখতে পারবো এবং এইভাবে রোজা রাখলে হয়তো রোজার শেষে গিয়ে দেখব আমরা আসলে আর ডায়াবেটিক নই। মানে আমাদের রক্তের ওঠানামা আর করছে না এবং এই খাদ্যাভ্যাস তখন যদি ধরে থাকি তাহলে আমাদের ভবিষ্যতেও এই ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তো আম ভিডিও এখানেও ওনারা প্রায় শেষে চলে এসেছেন। এরপরে উপস্থাপক নিজের কিছু মতামত দেবেন। তো সেই অংশ নিয়ে আমি আর আপনাদের সময় নষ্ট করব না। তো আজকে এখানেই শেষ করব। আশা করছি আপনারা এই ভিডিওটিকে একটু পর্যালোচনা করে এবং আমার উপস্থাপিত তথ্যগুলোকে যাচাই করে তারপরে নিজেদের জীবনধারা পরিবর্তন করার চেষ্টা করবেন এবং আ রোজা তো রাখবেনই, এমনকি টাইপ 2 ডায়াবেটিসকে থামিয়ে দেবেন, ঘুম পাড়িয়ে দেবেন। দীর্ঘ জীবন লাভ করবেন এই টাইপ 2 ডায়াবেটিস জনিত জটিলতাগুলো ছাড়া। আসসালামু আলাইকুম।